বাবা, ও বাবা, তুমি তো সব পারো, আমার রায়কে একটু কথা বলতে বলো না। বাবা, আমি আর পারছি না বাবা। ও বাবা, আমি রায়কে নিয়ে চলে যাব অনেক দূরে, আর ফিরে আসবো না কখনো। আমার কোনো টাকা লাগবে না, শুধু ওকে কথা বলতে বলো না। আফজাল খান ছেলের গালে হাত বুলিয়ে বললেন, রাই আর আমাদের মাঝে নেই বাবা। টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। যাকে বাঁচানোর জন্য এত হাহাকার, আমি সেই। হ্যাঁ, আমি এই গল্পের নায়িকা। আমার সাথে কি ঘটেছিল জানতে চান? কেন আমি পৃথিবীতে নেই? শুনে চোখে পানি ধরে রাখতে পারবেন বলে মনে হয় না। তারপরেও শুনুন কি ঘটেছিল আমার সাথে। অনেক দূর থেকে ফজরের আজান কানে আসতেই চোখের পানি মুছে নিলাম। আমার বিয়ের 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও স্বামীর সাথে একটা কথা বলতে পারিনি। আমাকে বিয়ে করে চলে গেছে আমেরিকা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। অতঃপর নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নামাজ শেষ করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বড্ড মাথা ব্যথা করছে, তাই চুলায় গরম পানি বসালাম চা বানাতে। চা বানিয়ে নিজের ঘরে এলাম আবারও। বিছানায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল একটা ছবির ওপর। মুহূর্তেই ভুলে গেলাম মাথা ব্যথার কথা। ছবিটা হাতে তুলে নিলাম। আমার চোখে জলরাশি জমা হয়েছে। ছবিটা আর কারো নয়, আমার স্বামীর। হাত বুলিয়ে দিলাম তার ছবিতে। তাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। আচ্ছা, আমি কি কখনো তাকে ছুঁতে পারবো নিজের হাতে? আমার বুকটা ভারী হয়ে গেল। আচ্ছা, সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কথা ভেবে রাত জাগে? এই যে আমি তার অপেক্ষায় শত শত রাত পার করে দিই, এই যে আমি গাড়ির আওয়াজ পেলেই ছুটে যাই সে আসবে বলে, কিন্তু সে আসে না একবারও। সেও কি আমার কথা ভাবে? সেও কি আমার কাছে আসতে চায়? আচ্ছা, সে যদি জানতে পারে আমার রাত জাগার কারণ, তাহলে সে কি করবে? আর ভাবতে পারলাম না, কারণ আমার হাতের কাপটা নিচে পড়ে গেছে। তার কথা ভাবতেই আমার শরীর এতটা কাঁপছিল যে চায়ের কাপটা হাত থেকে পড়ে গেছে। আমার নাম রাই। আমার বয়স 18 বছর। মামা আর মামির কাছে আমি বড় হয়েছি। আর আমার স্বামী আবরার খান জয়। সে পেশায় ব্যবসায়ী, আর বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। আবরারের ছবিটা খুব যত্ন করে শাড়ির আঁচল দিয়ে পরিষ্কার করলাম। ছবিটা বিছানার পাশে রেখে ভাঙা কাঁচগুলো পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে একটা কাঁচ আমার হাতে ঢুকলো। হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। মনে পড়ে গেল অতীতের কথা। আমার তখন 10 বছর বয়স। আমি গ্রামের সাধারণ একটা পরিবারের মেয়ে। আমার মা ক্যান্সারে মারা গেছে যখন আমার 10 বছর বয়স। মা মারা যাওয়ার পর বাবা আবারও বিয়ে করে। সৎমা আমাকে একদম দেখতে পারতো না। আমার বাবার গ্রামের বাজারে কাপড়ের দোকান ছিল, অনেক বড়। বাবা সারাদিন পর বাড়িতে আসলেই সৎমা আমার নামে মিথ্যা বলে বিচার দিত। আমার নিষ্ঠুর বাবা সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে শাস্তি দিত। আমার কষ্ট সহ্য করতে না পেরে মামা আমাকে তার কাছে নিয়ে আসেন। আমার মামা গ্রামের চেয়ারম্যান। গ্রামে মামার মোটামুটি ভালোই দাপট আছে। মামা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মামি আমাকে একদম দেখতে পারতো না। আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। এভাবেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে আমি বড় হতে লাগলাম। আমার যখন প্রায় 17 বছর, তখন এক বৈশাখী ঝড়ের মতো আবরার আমার জীবনে আসে। আবরার এসেছিল তার বন্ধুদের সাথে বেড়াতে আমাদের গ্রামে। আবরারকে আমি চিনতামও না। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এক কাল বৈশাখী ঝড় আমার জীবনটা এলোমেলো করে চলে গেল। এই রাই, কোথায় গেলি? মামির গলার আওয়াজ শুনে রান্নাঘর থেকে দৌড়ে তার কাছে গেলাম। আমি যেতেই মামি বলল, হ্যাঁ রে নবাবের বেটি, এত সময় লাগে আসতে? রাই নিচু স্বরে বলল, মামি আসলে আমি খাচ্ছিলাম তাই। হ্যাঁ, সারাদিন শুধু গেলা আর অন্ন ধ্বংস করা, তাই না? এই নে টাকা, আজ স্কুল থেকে আসার সময় এই ঔষধগুলো নিয়ে আসবে। ঠিক আছে মামি, রাই বলল। একটু পরেই রাই স্কুলে চলে গেল। স্কুল শেষ করে ঔষধ কিনে নেয় রাই, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি নামে। রাই 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে একটা দোকানের পাশে। ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায় কোনো কুল না পেয়ে এবার দৌড় দেয় বৃষ্টিতে। এদিকে মেঘে চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। রায় দৌড়াতে দৌড়াতে একটু দূরেই একটা কুঁড়ে ঘর দেখতে পেল। রায় ওই ঘরটার দিকে দৌড়ে গেল। রায় ঘরটার প্রবেশ করতেই তার মুখে ভয় এসে জমা হলো, কারণ ওই ঘরে একটা ছেলে বসে আছে ঘরের পাশে। ছেলেটাও রায়কে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এদিকে রায়ের ভিজে যাওয়া শরীরে লেপ্টে যাওয়া জামার দিকে তাকিয়ে ছেলেটির নাজেহাল অবস্থা। রায় যে তাকে ভয় পাচ্ছে ছেলেটা বুঝতে পেরে বলল, আমাকে ভয় পেতে হবে না, আমিও তোমার মতো বৃষ্টিতে আটকে গেছি পুচকি। বৃষ্টি থামার আগে তুমি চাইলে এখানে বসতে পারো। ছেলেটাকে রায়ের খারাপ মনে হলো না। রায় ছেলেটার থেকে অনেক দূরে বসলো। রায়কে স্বাভাবিক করার জন্য ছেলেটা বলল, তোমার নাম কি? রায় কাঁপা কাঁপা গলায় বলল, আমার নাম রায়। আপনার কি নাম? ছেলেটা জবাব দিল, আমার নাম আবরার খান জয়। আপনাকে তো কখনো দেখিনি, আপনি কি এলাকায় নতুন?
আসলে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছি, একটু দরকারে বেরিয়েছিলাম, কিন্তু দেখো বৃষ্টির জন্য আটকে গেলাম। তুমি কেন আটকে গেলে বৃষ্টিতে? স্কুল শেষ করে মামার ঔষধ কিনতে দেরি হয়েছে। ও, তুমি তো শীতে কাঁপছ, তুমি আমার এই শার্টটা পরতে পারো। না থাক, লাগবে না। আরে নাও, ভালো লাগবে। রাই শার্টটা নিল। এমনিতেই তার শীত লাগছিল অনেক। এমন অনেক কথা হলো রাই আর আবরারের মাঝে। কথা বলতে বলতে দুইজন যে কখন ঘুমিয়ে গেছে তা বুঝতেই পারল না, আর এটাই ওদের কাল হয়ে দাঁড়ালো। মানুষের প্রচণ্ড চিৎকারের আওয়াজে আবরার আর রায়ের ঘুম ভাঙে। তারা বাইরে আসতেই সবাই তাদেরকে ঘিরে ধরল। একজন বলল, এই মাইয়া, তুই যখন পুরুষ মানুষের লগে ঢলাঢলি করতে মন চায় তাহলে নিজের মায়েরে বলতে পারিসনি? এইভাবে লুকিয়ে লুকিয়ে তামসা করছিস কেন? এমন ভাব ধরে থাকিস যেন কিছুই বুঝিস না, আর তলে তলে পুরুষ মানুষের সাথে রাত কাটাতে ভালো লাগে না? আরেকজন বলল, হ্যাঁ রে, তা লুকিয়ে লুকিয়ে এইভাবে অবৈধ সম্পর্ক কতবার করেছিস? হ্যাঁ। আবরার এবার সহ্য করতে না পেরে বলল, আপনারা এসব কি বলছেন? কারো ব্যাপারে না জেনে কথা বলা উচিত না। কাল রাতে আমরা। আবরারের কথা শেষ করার আগেই আরেকজন বলল, ব্যভিচার করে এখন আবার বড় বড় কথা। এই, ওদের নিয়ে চল। আবরার আর রায়কে নিয়ে বিচার সভা বসেছে। গ্রামের সবার একটাই কথা, হয় রায়কে বিয়ে করতে হবে, নইলে তারা আবরারকে জেলে দেবে। রায়ের মামা মামি খবর পেয়ে দৌড়ে এসেছে। কাল সারা রাত রায়ের মামা রায়কে খুঁজেছে। মামাকে দেখে রায় তার কাছে গেল। মামাকে জড়িয়ে ধরতে গেলেই রায়ের গেল সজোরে থাপ্পড় পড়ল। রায়ের মামা বলল, আমাকে একদম ছুবি না তুই। এই পাপ করার আগে তুই কেন মরে গেলি না? আমার মান সম্মান এভাবে তুই নষ্ট করে দিলি? মামা, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। ওনারা না জেনে আমার নামে মিথ্যা কথা বলছে, রায় বলল। রায়ের মামি বলল, হ্যাঁ রে, একে তো পাপ করেছিস, আবার বড় বড় কথা। নিজের মাকে খেয়ে বসে আছিস, বাবার ঘরেও তো ঠাঁই হলো না, এখন আমাদের ঘাড়ে এসে পড়লি। পরের কথা সহ্য করতে পারলেও নিজের মানুষদের এই অপবাদ রায় সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ল। রায় বলল, আমাকে তোমরা ভুল বুঝছো মামা, আমি ওই লোকটার সাথে কিচ্ছু করিনি। আস্তে আস্তে পুরো গ্রামে আবরার আর রায়ের কথা ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামে রায়কে ছিছি করছে। আবরারের বন্ধুরাও এলো। আবরার তার বন্ধু সাদির বাড়িতে এসেছিল ওর বোনের বিয়েতে। সাদি অবস্থা খারাপ দেখে আবরারকে বলল, যা করার তাড়াতাড়ি কর আবরার, একবার যদি তোকে জেলে দেয় এরা তাহলে আর রক্ষা নেই। তোর বাবার মান সম্মান সব শেষ হয়ে যাবে, তাই যা করার ভেবেচিন্তে কর। আবরার কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে, আমি এই মেয়েকে বিয়ে করব। আবরারের কথা শেষ হতেই সবাই কাজে আনতে গেল। অবশেষে আবরার আর রায়ের 15 লাখ টাকা দেনমোহরে বিয়ে হলো। রায়কে ওর মামা আর ঘরে তোলেনি। শেষ বিদায়ে নিজের কলিজার টুকরার দিকেও ফিরে তাকায়নি। গাড়ি চলছে আপন গতিতে। আবরার রায়কে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি, তবে আবরার ফোনে কারোর সাথে কথা বলেছে। আবরার রায়কে নিয়ে বাড়িতে ঢুকলো। গাড়ির ভেতরে যেতেই আবরার গাড়ি থেকে নেমে গেল, কিন্তু রায়কে বের হতে বলেনি। রায় চুপচাপ গাড়িতে বসে আছে। হঠাৎ কেউ একজন গাড়ির দরজা খুলে দিল। রায় সেদিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সের দিক থেকে রায়ের চেয়ে বড়ই হবে মেয়েটা। মেয়েটা কোমল গলায় বলল, আমার নাম মিশকা, সম্পর্কে তোমার ননদ হই আমি। কি হলো, নেমে এসো, বাড়ির মধ্যে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। রায় মাথা নিচু করে বেরিয়ে এলো। রায়কে বাড়ির ভেতর মিশকা নিয়ে গেল। রায় বাড়ির ভেতর যেতে এক ভদ্রমহিলা বলে উঠল, এই গাইয়া ভূতটাকে কেন বাড়ির ভেতর নিয়ে এলি মিশকা? অসভ্য মেয়ে কোথাকার, আমাদের ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিলি? বড়লোক দেখলে মাথা খারাপ হয়ে যায় না? রায় ছলো ছলো চোখে তাকিয়ে রইল মহিলাটার দিকে। মিশকা এবার বলল, প্লিজ ফুপি, চুপ করো, কারো ব্যাপারে না জেনে কখনো কথা বলতে নেই, এতে পাপ হয় জানো না? এই মিশকা, তুই আমাকে জ্ঞান দিস না। হঠাৎ একটা কঠিন কণ্ঠস্বরে রায়ের কানে আসতেই রায় চমকে উঠল। মিশকা, এটাই বুঝি আমাদের আবরারের বউ? হ্যাঁ মা, মিশকা বলল। মহিলাটি রায়ের কাছে এসে দাঁড়ালো। নিজের হাত থেকে দুটো বালা খুলে রায়কে পরিয়ে দিয়ে বলল, সুখী হও। এবার আবরারের ফুপু বলল, এটা কি করছো আনিলা? নিজের ঘরে কালসাপকে ঠাঁই দিচ্ছ তুমি? আমার ছেলে বিয়ে করে এনেছে, শাশুড়ি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করলাম, এখন এই মেয়ে কি করবে তা তার ব্যাপার। রায় যখন বুঝতে পারল বালা পরিয়ে দেওয়া এই কঠিন গলার মানুষটি তার শাশুড়ি, তখন সে মাথা নুয়ে আনিলা বেগমকে সালাম করতে গেল। রায়ের হাত আনিলা বেগমের পা ছোঁয়ার আগেই তিনি রায়ের হাত ধরে ফেললেন। তারপর বললেন, ছেলের বউরা মেয়ের মতো হয়, তুমি মিশকার থেকে কোনো অংশে কম নাও আমার কাছে, আর কখনো আমার পা ছোঁয়ার মতো অপরাধ যেন না হয়। আমাকে নিজের মা মনে করবে সবসময়। কথাগুলো বলে আনিলা বেগম চলে গেলেন। এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা শাশুড়ি নামক মানুষটা যে স্বচ্ছ মনের মানুষ তা রায় বুঝল।
তার কথা কঠিন স্বরে বললেও মনটা একেবারে নরম। মিশকা রায়কে আবরারের ঘরে নিয়ে গেল। মিশকা রায়কে নিয়ে আবরারের ঘরে গেল। মিশকা দেখলো আবরার ব্যাগের মধ্যে জামা কাপড় আর কিছু কাগজপত্র গুছিয়ে রাখছে। মিশকা আবরারকে বলল, ভাইয়া তুমি হঠাৎ ব্যাগে কেন কাপড় গুছিয়ে নিচ্ছ? মাত্রই তো বাড়িতে এলে। আবরার কোনো কথা বলল না। মিশকা আবারও আবরারের কাছে যেয়ে বলল, কী হলো ভাইয়া, বলো না। এবার আবরার কঠিন চোখে একবার রায়ের দিকে তাকালো। তারপর বলল, আমাকে এই মেয়েটা ফাঁসিয়েছে। এই মেয়েটার সাথে আমি কিছুতেই সংসার করব না মিশকা। আবরার কথাটা বলেই বেরিয়ে গেল। মিশকা আনিলা বেগমকে ডাকতে লাগলেন। আনিলা বেগম আসতে আসতে আবরার গাড়ি নিয়ে বের হয়ে গেছে। রায় শুধু মূর্তির মতো দাঁড়িয়েছিল। আবরারের ফুপু রুহানা বেগম আনিলা বেগমের কাছে এসে বলল, বলেছিলাম না ওই মেয়েটা অলক্ষী একটা, দেখলি তো কিভাবে ছেলেটা চলে গেল। আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে কিভাবে বিয়ে করে নিল ওই ছোট লোকের মেয়েটা। আনিলা বেগম তার কথায় কান না দিয়ে আবরারকে কল করলো। প্রথমবারে আবরার কল রিসিভ না করলেও পরে রিসিভ করে। আবরার ফোন রিসিভ করতেই আনিলা বেগম বলল, আবরার, বাবা তুই কোথায় যাচ্ছিস সোনা? আমি আমেরিকা চলে যাচ্ছি মা। আবরার বলল, কেন বাবা, এমন করিস না, পরে কিন্তু আফসোস করবি তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, চলে আয় বাড়িতে তাড়াতাড়ি। আনিলা বেগম ওই দিন আবরারকে অনেক বোঝায়, কিন্তু আবরার ফিরে আসেনি বর্তমানে। হঠাৎ দরজায় টোকা পড়তেই রায়ের ধ্যান ভেঙে যায়। রায় পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে, বাইরে তাকিয়ে দেখে আলো ফুটে গেছে। রায় একবার আবরার ছবির দিকে তাকিয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতেই মিশকা ভেতরে আসে। মিশকা বলল, রায় আজ কলেজে যাবে না? হ্যাঁ আপু যাব। ওকে, আমার সাথে তাহলে চলো, আর একটু পরে নাস্তা করতে নিচে এসো, কেমন? মিশকা চলে যেতেই রায় দরজা লাগিয়ে দেয়। রায় ছাদহীন বিশাল ডিভানে গিয়ে তার লাগানো ফুল গাছে পানি দিতে লাগে। আবরার একদম গাছ পছন্দ করে না, কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে। নিজের অবসর সময় এই গাছের সাথেই রায় পার করে দেয়। একটু পরেই রায় রেডি হয়ে নিচে নাস্তা করতে যায়। রায়কে দেখে রুহানা বেগম বলল, এসে গেছে নাস্তা করতে। এই মেয়ে, তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে? নিজের বাপ মা তো খোঁজও নেয় না, আর যাদের কাছে বড় হয়েছ তোমার ওই মামা মামি তো এই পর্যন্ত তোমার একটা খোঁজও নিল না। তা জন্মের কি ঠিক আছে, নাকি কুড়িয়ে পেয়েছে তোমাকে? রায়ের চোখ পানিতে ভরে এলো। রায় নিজের কান্না থামাতে না পেরে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে লাগলো। গভীর রাত হয়ে গেছে। রায় ডিভানে দাঁড়িয়ে আছে। আজ সারাদিন রায় ঘর থেকে বের হয়নি। আনিলা বেগম একটু আগে জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে। যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছেন। আনিলা বেগমকে কখনো শাশুড়ি মনে হয় না রায়ের। নিজের মায়ের জায়গাটাই রায় তাকে দিয়েছেন। মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রায় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ রায় ডুকরে কেঁদে দিল। কেন আবরার, আমার কি দোষ? আপনি কেন আমাকে ভুল বুঝলেন? আমি কোনো দোষ না করেও শাস্তি পাব? আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন? দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না। আমি যে ক্লান্ত হয়ে পড়েছি বারবার। রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে আনিলা বেগম ঘরে বসে আছে। কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করে। আফজাল খান হচ্ছে মিশকা আর আবরারের বাবা। আনিলা বেগমকে অন্য মনস্ক দেখে তিনি বললেন, কি হয়েছে আনিলা? আজকাল রায়ের জন্য বড্ড চিন্তা হয়। আবরার চলে যাওয়ার পর আর খোঁজ নেয়নি মেয়েটা দোটানার মধ্যে আছে, আর প্রতিদিন তোমার বোনের অপমানে মেয়েটা নিজেকে আরো গুটিয়ে নিচ্ছে। মেয়েটার বাড়ির কেউ তার খোঁজ নেয় না। কি করব আমি বুঝতে পারছি না। আফজাল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীকে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। এখন চলো ঘুমাবে। রায়ের চোখে ঘুম নেই। একের পর এক ধাক্কা তাকে ভেঙে দিয়েছে। নিজের প্রিয়জনরা যেভাবে তাকে দূরে ঠেলে দিয়েছে তাতে এক চরম হতাশায় সে ভুগছে। হতাশা তাকেই ঘিরে ধরেছে। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে তার, কিন্তু রায় পারে না মরে যেতে। আত্মহত্যা যে মহাপাপ, এই পাপ সে করতে চায় না। রায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ঠিক তখনই রায়ের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আজকাল হঠাৎ হঠাৎ রায়ের মাথা ব্যথা হয় খুব। রায় কাউকে এই ব্যাপারে কিছু বলেনি। রায় ব্যথায় মাথা চেপে ধরে। রায় নিজের নাকে তরল কিছুর আভাস পায়। রায় একটা আঙুল নাকের নিচে রাখতেই তার আঙুলে ভিজে গেল। রায় নিজের আঙুলটা সামনে ধরতেই লাল বর্ণের রক্ত দেখতে পেল। রায়ের নাক থেকে রক্ত আসছে বিন্দু বিন্দু করে। রায় মাথাটা দুই হাতে চেপে ধরল। তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। রায় ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিল। তারপর একটা মাথা ব্যথার ঔষধ খেয়ে নিল। আস্তে আস্তে চোখ মেলে রায় তাকালো। মাথাটা এখনও ভার হয়ে আছে। ঘড়ির দিকে তাকাতে দেখল 9টা বাজে। রায় তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে নামতেই রায় অবাক হয়ে গেল। সবাই পরিষ্কার করছে বাসা।
বাড়ি রং করার জন্য লোকও এসেছে। হঠাৎ এত লোক কেন কাজ করছে এর মানে রায় বুঝল না। রায় রান্নাঘরে উঁকি মারতে আনিলা বেগমকে দেখতে পেল। রায় মলিন কণ্ঠে একবার বলল, মা। আনিলা বেগম পেছনে ঘুরে রায়কে দেখে একটা মুচকে হাসি দিল। তারপর রায়ের কাছে এসে বলল, আমার মায়ের ঘুম হয়েছে? রায় বলল, হয়েছে। আনিলা বেগম বললেন, কত বেলা হয়েছে দেখেছিস, তাড়াতাড়ি খেয়ে নে যা। আমার খেতে ইচ্ছে করছে না মা। কেন রে, কি হয়েছে আবার? আমার মাথাটা ব্যথা করছে, কিছু ভালো লাগছে না। আনিলা বেগম ব্যস্ত কণ্ঠে বলল, বেশি ব্যথা করছে? ডাক্তার ডাকতে বলবো তোর বাবাকে? না মা, এমনি ব্যথা করছে, তুমি টেনশন করো না। এখন যা, খেয়ে নে তাড়াতাড়ি, অনেক কাজ আছে আমার। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল তাড়াতাড়ি। মা, বাড়িতে এত লোক কেন কাজ করছে? কেউ কি আসবে বাড়িতে? আনিলা বেগম মুচকে এসে বললেন, আবরার আসছে। আজ সকাল 5টায় কল করেছিল এয়ারপোর্ট থেকে, এখন প্লেনে আছে, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। রায়ের পা ঠান্ডা হয়ে এসেছে, বুকের ভেতর অজানা ঝড় শুরু হয়েছে, বুকের বাঁ পাশটা খুব করে কাঁপছে। রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল। রায়ের চোখে জলরাশি জমা হয়ে গেছে। আজ কি সত্যি সে আসবে? আচ্ছা, আবরার কি তার সাথে একটু কথা বলবে, নাকি দূরে ঠেলে দেবে ভুল বুঝে? রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো, কাভার্ডে অর্ধেক ফাঁকা করে রাখলো। বিকেল হয়ে গেছে, রায় ডিভানে দাঁড়িয়ে আছে। রায়ের ছোট মনে হাজারো কথার ছন্দ খেলা করছে। হঠাৎ গাড়ির শব্দে রায়ের ধ্যান ভাঙে। আফজাল খান আবরারকে রিসিভ করতে গিয়েছিল। রায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে। রায়ের অপেক্ষার প্রহর শেষ করে গাড়ির ভেতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো। রায়ের বুকে লাভডাব আওয়াজ প্রচণ্ড গতিতে বেড়ে গেছে। রায় আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল মিশকার ঘরে। আবরার নিজের বাড়িতে অনেক দিন পর এসেছে। আনিলা বেগমের খুশির শেষ নেই। ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেললেন। আবরারও মাকে জড়িয়ে ধরল। আবরার নিজের ঘরে আসলো সব কিছু নিয়ে। মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার। ঘরটা পরিষ্কার দেখে আবরার খুশি হলো। আবরার চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। যার জন্য এসেছে তাকেই কোথাও দেখতে পেল না সে। আবরার ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজের জিনিস কাভার্ডের ফাঁকা জায়গায় রাখলো। তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড়গুলো কয়েকটা ব্যাগে ভরে নিল। আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিয়েছে। সাদিও এসেছিল আবরারের সাথে দেখা করতে। রাত 10টা বেজে গেছে। আবরার ঘরে বসে আছে। তার খুব রাগ হচ্ছে কারো ওপর। সে রাগে মাথা নিচু করে বসে আছে। অন্যদিকে রায় মিশকার ঘরে বসে আছে। সে আবরারের ঘরে যাবে না। আনিলা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায়। রায় ভয়ে ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। চিরচেনা ঘরটাতে আজ প্রবেশ করতেই তার ভয় করছে। রায় ঘরে যেয়ে দেখল আবরার ঘরে নেই। রায় বিছানার এক কোণে যেয়ে শুয়ে পড়তে গেল। রায় আবরার সামনাসামনি হতে চায় না। রায় বিছানাতে শুয়ে পড়বে এমন সময় একটা পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে এলো। রায় পেছনে তাকিয়ে দেখল আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে। আবরার বলল, তুমি আমার বেডে কি করছো? রায় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন। মানে তুমি এতদিন এখানে ঘুমিয়েছ? আবরার বলল। রায় মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আবরার চোখে এক রাশ ঘৃণা থাকলেও রায়ের চোখে এক সমুদ্র ভালোবাসা। আবরার বলল, আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না তুমি। মলিন কণ্ঠে রায় বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? ডিভানে ঘুমাবে তুমি, আমার ঘরে তোমার জায়গা হবে না। রায়ের ছোট মনে কষ্টগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রায় নিজের জায়গায় দাঁড়াতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। আবরার কথাগুলো বলে কাভার্ড খুলল। তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই পেপারে সাইন করে দাও। রায় বলল, এটা কিসের পেপার? আবরার কাট কাট গলায় বলল, ডিভোর্স পেপার। তুমি এই বাড়িতে আর 4 মাস থাকতে পারবে, তারপর তুমি চলে যাবে। আবরার কাভার্ড খুলে একটা প্যাকেট বের করলো। তারপর আবরার বলল, এখানে দেনমোহরের সব টাকা আছে, 4 মাস পরে চলে যাবে তুমি আমাকে মুক্তি দিয়ে। এখন পেপারে সাইন করে দাও। রায় বুক ভরা কষ্ট নিয়ে বলল, এখন সাইনটা না করলে হয় না? 4 মাস পরেই না হয় সাইনটা করব। আবরার বলল, না, এখনই করে দাও। তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই, তোমরা ছেলেদের ফাঁসাতে সব করতে পারো। এখন তাড়াতাড়ি সাইন করে দাও। রায় কথা বাড়ালো না, চোখের পানি মুছে সাইন করে দিল পেপারে। রায় সাইন করতেই আবরার পেপারটা নিয়ে গেল। তারপর বলল, এখন যাও ঘর থেকে। আর শোনো, তোমার জামা কাপড় আর কাভার্ডে রাখতে পারবে না, আমি ব্যাগে ভরে রেখেছি, ঘরের অন্য কোথাও রেখে দিও। রায় নিজের কান্না আটকে রাখল যতটা সম্ভব। সে আবরারের সামনে দুর্বল হবে না। রায় শীতের মধ্যে চলে গেল ডিভানে একটা বালিশ আর কম্বল নিয়ে। হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে রায়। স্বচ্ছ থাই দরজায় বারবার আঘাত করছে সে। রায় দুঃখভরা কণ্ঠে বলল, আবরার দয়া করে দরজাটা খুলুন, আমি বাইরে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ফ্লোরে শুয়ে থাকবো, তবুও আমাকে ভেতরে যেতে দিন। আবরার আমার কথা শুনছেন? আমি ঠান্ডা বাতাসে ঘুমাতে পারছি না, আমার মাথায় খুব ব্যথা করছে। রায়ের কথাগুলো আবরার শুনতে পারছিল, কিন্তু সে বিছানা থেকে উঠে না। রায়ের যা ইচ্ছা হোক তাতে তার কি?
এতটা নিষ্ঠুর হবেন না, একটু দয়া করুন আমার উপর। আবরার, অন্তত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আবরার ভীষণ রাগ হলো, নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না। আবরার রাগ হয়ে দরজার কাছে গেল, তারপর বলল, এভাবে চিৎকার করছো কেন? অভদ্র লোকের মতো চিৎকার করে আমার ঘুমের 12টা না বাজালে শান্তি হচ্ছিল না? আবরার বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আমি একটু ঘুমাতে পারছি না, আমার মাথাটা ব্যথা করছে অনেক, একটা ওষুধ দিন না প্লিজ। কি ভেবেছ আমি কিচ্ছু বুঝি না? সব তোমার রুমে ঘুমানোর ধান্দা। তাড়াতাড়ি ওষুধ নাও আর চলে যাও। রাই ওষুধের পাতা থেকে একটা ওষুধ নিল, তারপর আবার ডিভানে চলে গেল, কিন্তু অশ্রুসজল চোখে আবরারের দিকে একবার তাকিয়েছিল। আবরার রায়ের সেই চোখ কি দেখেছিল? রাই ডিভানে যেতে আবরার আবারও দরজা আটকে দিল। একটু একটু করে রাত পার হয়ে গেল, কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না। শেষ রাতের দিকে রায় ঘুমিয়ে গেল। এই মেয়ে, আর কতক্ষণ ঘুমাবে? আবরারের চিৎকারে রায়ের ঘুম ভেঙে গেল। আমার মা বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে সারা রাত বাইরে রেখেছি, তাই না? রাই আবরারের দিকে তাকিয়ে রইল ঘুম ঘুম চোখে। তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে, এখন তাড়াতাড়ি ওঠো। রাই ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে যাবে, তখন আবরার বলল, আমাদের মধ্যে যাই হয়েছে তা যেন বাবা মা না জানে, বুঝেছ? রাই আবরারের দিকে তাকিয়ে রইল। রায়ের মুখে কিছু বলতে পারল না, ভেতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের। তবুও কাউকে কিছুই বুঝতে দেবে না সে। কিছুক্ষণ আগে রায় নাস্তা করে বেরিয়ে গেছে মিশকার সাথে। রাই আর মিশকা যাচ্ছে। হঠাৎ রাই মিশকাকে বলল, আপু, গাড়িটা একটু থামাতে বল না ড্রাইভার আঙ্কেলকে। কেন, কিছু লাগবে? মিশকা বলল। রাই বলল, আসলে আপু আমার একটু কাজ আছে, তুমি যাও, আমি একটু পরে যাব। মিশকা রায়কে নামিয়ে দিল আর যাওয়ার সময় রায়কে সাবধানে থাকতে বলল। মিশকার গাড়ি যেতেই রায় একটা রিক্সা ডেকে নিল, তারপর রওনা দিল হাসপাতালের দিকে। রায় এখন বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রায়কে বলল, আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবত? আজ প্রায় 6 মাস ম্যাডাম। এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন, আর কোনো উপসর্গ আছে আপনার? মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে, আজকাল মাথার পেছনে খুব ব্যথা করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, আর 2 দিন আগে নাক থেকে রক্ত এসেছিল। আপনাকে আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন, একদম দেরি করবেন না। রায় চেম্বার থেকে বের হয়ে টেস্টগুলো তাড়াতাড়ি করিয়ে নিল। টেস্ট করার পরপরই রায় আবারও কলেজের দিকে রওনা দিল। মিশকা ক্লাস থেকে বের হয়ে রায়কে না পেলে সন্দেহ করবে। রায় সিএনজি নিয়ে তাড়াতাড়ি চলে গেল কলেজে। অপরদিকে আবরার হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না। আজ বাবার অফিসে সে এসেছে। আফজাল খান আবরারকে ব্যবসার হাল ধরতে বললেন। আবরার আসার সময় নতুন গাড়ি নিয়েই অফিসে এসেছে, কিন্তু গাড়িটা ব্রেক কেন করছে না সেটাই আবরার বুঝতে পারছে না। বারবার ব্রেক করতে চেয়েও ব্যর্থ সে। আবরার গাড়ির সামনে হঠাৎ একটা ট্রাক চলে আসে। আবরার নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। আবরার গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। রায় আর মিশকা কিছুক্ষণ আগে বাসায় এসেছে। রায় রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রায় নিচে যেতেই দেখলেন আফজাল খান কাউকে কল করছে, তার মুখে চিন্তার ছাপ। রায় আফজাল খানের পাশে বসলো, তারপর বলল, বাবা, আপনাকে চিন্তিত লাগছে, কিছু কি হয়েছে? আফজাল খান হালকা হেসে বললেন, না মা, কিছু হয়নি। আবরার ফোন ধরছে না, তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য। যাও খেয়ে নাও, এখন সন্ধ্যা হয়ে গেছে। আবরার ফোন ধরছে না। আফজাল খান গাড়ি নিয়ে বের হবেন এমন সময় তার মোবাইলে একটা কল আসলো। আফজাল খান ফোনের দিকে তাকিয়ে দেখলো আবরার নাম্বার থেকে কল এসেছে। তিনি সাথে সাথে কল রিসিভ করতেই কেউ একজন বললেন, আমি পুলিশ অফিসার শওকত বলছি। আফজাল বললেন, এটা আমার ছেলের নাম্বার, আপনার কাছে আমার ছেলের ফোন কেন? আসলে ওনার গাড়ি ব্রেক ফেল করে দুর্ঘটনা ঘটেছে, আপনার ছেলে এখন হাসপাতালে ভর্তি, আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হাসপাতালের ঠিকানায় চলে আসুন। আফজাল খান আর দেরি করলেন না। আবরার গাড়ি দুর্ঘটনার কথা আনিলা বেগম শুনতেই ডুকরে কেঁদে উঠলেন। আবরার দুর্ঘটনায় রায়ের পায়ের নিচের মাটি যেন সরে গেছে। রায় আফজাল খানের কাছে কাঁদতে কাঁদতে বলল, বাবা, উনি ঠিক আছেন তো? বাবা, ওনার কিছু হয়নি তো? আমি জানি না মা, কিন্তু তাড়াতাড়ি এখন আমাদের হসপিটালে যেতে হবে। আফজাল খান যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে হসপিটালে গেল। রায় দৌড়ে গাড়ি থেকে বের হয়ে গেল। রায় রিসেপশন থেকে আবরারের কেবিন নাম্বার জেনে নিল। রায় দৌড়ে কেবিনের কাছে গেল। রায়ের মনে হচ্ছে কেউ তার কলিজাটা টেনে বের করে নিয়েছে। চোখের পানি যেন থামতে চাইছে না। রায় কাঁচের জানলা দিয়ে ভেতরে তাকালো। রায়ের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কেবিনের ভেতর থেকে ডাক্তার বের হতেই রায় বলল, আমার স্বামীর কি অবস্থা ডক্টর? আপনার স্বামী ভালো আছেন, মাথায় খুব একটা ব্যথা না পেলেও হাতে আর পায়ে বেশ ক্ষত হয়েছে। 6 মাসের আগে ঠিকমতো হাঁটতে পারবে বলে মনে হয় না, তবে সঠিকভাবে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, জ্ঞান আসতে রাত হবে। চিন্তা করবেন না ডাক্তার, কথাগুলো বলে চলে গেল।
রাত 2টা বাজে, চারদিকে নীরবতা বিরাজমান। রাই আবরারের পাশেই একটা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। কিছুক্ষণ আগেই রাই ঘুমিয়ে গেছে। আবরার আস্তে আস্তে চোখ খুলতেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। আবরার পাশে তাকাতেই রাইকে দেখতে পেল। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। আবরারের ইচ্ছে হলো না রাইকে ডাকতে, কিন্তু খুব পানির পিপাসায় তার গলা শুকিয়ে গেছে। আবরার রাইকে আস্তে করে ডাক দিয়ে বলল, এই রাই, শুনছো? আবরার ডাক দিতে রাই তার বিধ্বস্ত চোখে তাকালো। রাই ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আপনার কিছু লাগবে? আপনার কষ্ট হচ্ছে কোথাও? ডাক্তার ডাকবো আমি? রাইকে থামিয়ে দিয়ে আবরার বলল, আমি ঠিক আছি রাই, আমার খুব পানির পিপাসা পেয়েছে, একটু পানি এনে দেবে আমাকে? এই প্রথম আবরার রায়ের সাথে ভালো মতো কথা বলেছে। রাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভালোবাসার মানুষের একটু ভালো থাকা অমৃতের থেকেও উত্তম প্রেমিকার কাছে। রাই অতি ব্যস্ত হয়ে আবরারের কাছে পানি নিয়ে এলো। রাই আস্তে করে আবরারের মাথার নিচে হাত দিল। আবরারের মাথাটা একটু উঁচু করে পানি খাইয়ে দিল। আবরার পানি খেয়ে শুয়ে রইল। তারপর বলল, বাবা মা আসেনি, তুমি এখানে কেন? রায়ের এখানে থাকাটা আবরার পছন্দ করছে না, এটা রাই বুঝতে পারল। রাই একটা শুকনো হাসি দিয়ে বলল, ওনারা এসেছেন, বাবা আর মিশকা বাইরে আছেন। মা আপনার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন, তাই বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবরার আর কিছু বলল না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আবরার আর ঘুম আসছে না। রাই আবরারের পাশেই বসে আছে। আবরার ঘুমাচ্ছে না, তাই রাই বলল, আপনি ঘুমাচ্ছেন না কেন? আবরার আস্তে করে বলল, আমার মাথা ব্যথা করছে, তাই ঘুম আসছে না। রাই কোনো কথা না বলে আবরারের মাথায় হাত বুলাতে লাগলো। আবরার কঠিন চোখে রায়ের দিকে তাকালো। রায় কিছু না বলে মুচকে হাসি দিল। আবরার এবার বলল, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? হাত সরাও। আরও 4 মাস আমি আপনার স্ত্রী, আপনার মাথায় আমি ছাড়া আর কে হাত বুলিয়ে দেবে শুনি? 4 মাস পর না হয় আরেকটা বিয়ে করে নেবেন। আবরার মুখ ভার করে শুয়ে রইল। সে অসুস্থ বলে রাই তাকে এই কথাগুলো বলেছে, এটা আবরার বুঝল। একবার সুস্থ হোক, তারপর বুঝাবে। রায়ের নরম হাতের পরশে আবরার ঘুমিয়ে গেল, কিন্তু রাই আর ঘুমালো না। সারা রাত আবরারকে দেখেই পার করে দিয়েছে। বেলা 11টায় আবরারের ঘুম ভেঙে গেল। পাশে তাকে দেখলেও রাই নেই। এর মধ্যে কেবিনের ভেতরে নার্স প্রবেশ করল। নার্স আবরারকে সজাগ দেখে বলল, গুড মর্নিং মিস্টার খান। আবরার নার্সকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, গুড মর্নিং। নার্স কাজ করতে করতে বলল, আপনি কিন্তু খুব লাকি স্যার, আপনি লাখে একজন স্ত্রী পেয়েছেন। কাল হাসপাতালে এসে তার কি কান্না আপনার জন্য, সারা রাত আপনার কাছে বসেছিল। আমরা হাজার বলেও সরাতে পারিনি। উনি একটু আগে 1 ঘন্টার জন্য একটু বাইরে গেছেন, আপনার খেয়াল আমাকে রাখতে বলে গেছেন। আবরার রায়ের প্রতি রাগ হলো। সে অসুস্থ এটা জেনেও মেয়েটা তাকে রেখে চলে গেছে। মেয়েটা ভালো নাটক করতে পারে, সবাইকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, কিন্তু তাকে তো আমার থেকে ভালো কেউ চেনে না। আবরার শুয়ে আছে। এর মধ্যেই রায় ভেতরে প্রবেশ করলো। আবরার আর চোখে রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা মলিন হয়ে গেছে, মুখটা বড্ড বেশি শুকনা লাগছে। রায় অনেক কষ্টে একটু হাসলো, তারপর বলল, কেমন আছেন? শরীরটা এখন ভালো লাগছে? আসতে একটু দেরি হয়ে গেছে, তাই না? আবরার শক্ত কণ্ঠে বলল, অভিনয়টা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবার সাথে এমন ভাব করছো যে আমাকে কত ভালোবাসো, কিন্তু আমি মরে গেলেও তো তোমার কিচ্ছু যায় আসে না। রায় টলমলো চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, আপনি সত্যিই বড্ড অবুঝ আবরার। আমার সব আয়ু আপনাকে দিতেও আমার আপত্তি নেই, কিন্তু কি করব বলুন, ওইটাও নেই আমার কাছে খুব বেশি। আপনি আমাকে সত্যিই বুঝলেন না। রায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর কেবিন থেকে বেরিয়ে গেল চোখের পানি মুছতে মুছতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আবরারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আবরার ঘরে শুয়ে আছে। রায় স্যুপ নিয়ে ঘরে আসলো। আবরার পাশে বসে রায় বলল, এখন ওষুধ খেতে হবে, আমি স্যুপ খাইয়ে দিচ্ছি, আপনার কোনো কথা শুনবো না আমি, তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমার উপর হুকুম জারি করছো তুমি? তুমি কি ভেবেছ আমি অসুস্থ বলে কিছু করতে পারবো না? রায় সুপে ফুঁ দিতে দিতে বলল, আপনার উপর আমি হুকুম জারি করতে চাই না, তবুও যদি আপনার মনে হয় আমি আপনাকে হুকুম করছি, তাহলে হ্যাঁ, আমি হুকুম করছি। যতদিন বেঁচে আছি ততদিন না হয় হুকুম করে গেলাম, ক্ষতি কি? মরে গেলে তো আর পারবো না। হঠাৎ হয়তো একদিন দেখবেন আমি আর নেই, ওই দিন হাজার চাইলেও আর হুকুম করতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমার মতো করে থাকুন, ক্ষতি কি তাতে? আর তো মাত্র কয়েকটা দিন। আবরার এবার রায়ের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, এখনই মরার কথা বলো কিভাবে? তোমার থেকে বয়স্ক লোক পড়ে আছে এখনো, আর তুমি মরার কথা বলছো? রায় হাসলো, তারপর আস্তে করে বলল, ওপারে যাওয়ার চিঠি যে কোনো সময় চলে আসে। আমার চিঠিও চলে এসেছে, যে কোনো সময় আমাকেও হয়তো চলে যেতে হবে। আমার যাওয়ার সময় যে ঘনিয়ে আসছে আবরার, আপনার অজান্তেই হয়তো একদিন হারিয়ে যাব কোনো এক কুয়াশায় ঢাকা ভরে। রায় আবরারকে খাবার খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিয়ে
ওড়না দিয়ে মুখ মুছে দিল। রায় ট্রেতে সবকিছু গুছিয়ে নিতে নিতে বলল, আমি 10 মিনিটের জন্য নিচে যাচ্ছি নাস্তা করতে, নাস্তা করা হয়ে গেলে চলে আসব। রায় ট্রে নিয়ে চলে যাবে। তখন আবরার বলল, আমি অসুস্থ বলে দয়া করছো আমাকে? তুমি কি ভাবো তোমার অভিনয় আমি বুঝি না? একটা নার্সও রাখতে দিচ্ছ না। তোমার মতো মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। সেবা করার বিনিময়ে কি চাও বলো? রায় আবরারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রায় কথা বলছে না। তাই আবরার বলল, কি হলো, কথা বলছো না কেন? কি চাই তোমার? রায় এবার শান্ত গলায় বলল, প্রথমত আপনাকে দয়া বা করুণা করার আগে যেন আল্লাহ আমায় মৃত্যু দেয়। আর আমি বেঁচে থাকতে আমার স্বামীকে অন্য মেয়ে সেবা করবে তা আমি হতে দেব না। আর হ্যাঁ, ঠিকই বলেছেন, আমার মতো মেয়েরা স্বার্থ ছাড়া কিছু করে না। আপনি আগে সুস্থ হন, তারপর আমি চেয়ে নেব। সবাইকে কেন বোঝাতে চাইছো তুমি আমায় ভালোবাসো? এমন একটা ভাব করছো যেন আমরা একে অপরকে খুব ভালোবাসি। কেন মিথ্যে নাটক করছো? আবরার বলল, মিথ্যে নাটক আমি করতে পারি না। আর হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি। আপনার ভালোবাসার আমার দরকার নেই। আমি আপনাকে যতটুকু ভালোবাসি তাই যথেষ্ট আমার জন্য। আর যদি মনে হয় আমি অভিনয় করছি, তাহলে হ্যাঁ, আমি অভিনয় করছি। কারণ ভালোবাসা আর যাই হোক আপনি বুঝবেন না। আমি মরার পর আরেকটা বিয়ে করে খুশি হবেন আশা করি। রায় কথাগুলো বলে আর দাঁড়ালো না, চলে গেল। আবরার রায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি আমাকে বুঝবে না। কেন তুমি আমাকে ঠকিয়েছ? আমার কি দোষ ছিল? অনেকক্ষণ হয়ে গেছে রাই আসছে না। 15 মিনিট পার হয়ে গেছে। এদিকে আবরার একা একা কিছু ভালো লাগছে না। আবরার খুব রাগ হচ্ছে মেয়েটার ওপর। মেয়েটা ইচ্ছে করে দেরি করেছে। আবরার ভাবনা ছেদ করে রায় রুমে আসলো। রায়কে দেখে আবরার চোখ সরিয়ে নিল। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, রাগ করার কারণ কি মশাই? মুখটা এমন বাংলা 5-এর মতো করে রেখেছেন কেন? আমি কারো উপর রাগ করিনি, আবরার বলল। তা তো মুখটা দেখেই বুঝতে পারছি। সাদি ভাই এসেছে, তার সাথে একটু কথা বলতে দেরি হয়ে গিয়েছে। রায় খেয়াল করলো আবরারের মুখের রং পরিবর্তন হচ্ছে। আবরার শরীর কাঁপছে। রাগে আবরারের শরীর কাঁপছে খুব করে। রায় আবরারের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার? হঠাৎ রেগে যাচ্ছেন কেন? আমি কি কোনো ভুল করেছি? তাহলে ক্ষমা করে দিন। আবরার রায়ের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এখানে কেন এসেছো? যাও না তোমার সাদির কাছে, ওর সাথেই তো তোমার। আবরার আর কিছু বলল না, হঠাৎ থেমে গেল। রায় অস্থির কণ্ঠে বলল, আপনি কী সব বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না। আর এভাবে রেগে গেলেন কেন সাদি ভাইয়ের নাম শুনে? কি হয়েছে আমাকে বলুন না। আবরার নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে খুব। আবরার নিজের চোখ বন্ধ করে নিল। তারপর কয়েকটা নিঃশ্বাস নিল। রায় আবারও বলল, কি হয়েছে বলুন না। আবরার রায়কে বলল, আমাকে এখন একা থাকতে দাও। যাও সাদির সাথে কথা বলে এসো। সাদি ভাইয়ের সাথে আমি কি বলবো? আপনি বরং একটু উঠে বসুন। রায় কথাটা বলে কাভার্ডের কাছে গেল। তারপর একটা সাদা কাপড় বের করলো। রায় কাপড়টা নিয়ে আবরারের কাছে গিয়ে বলল, এবার আমার কাছে আসুন। কেন, কি করবে এটা দিয়ে আগে বলো? এটা আপনার গলায় বেঁধে দেব। কেন বাঁধবে এটা? বাঁধার পরেই দেখতে পারবেন। এবার কাছে আসুন। কাপড়টা দিয়ে রায় আবরারের শরীর ঢেকে দিল। তারপর বলল, এবার একটু বসুন, আমি আসছি। রায় একটু পরে নাইফ, রেজার, শেভিং ক্রিম সহ আরও কিছু জিনিস নিয়ে ঘরে এলো। আবরার রায়ের হাতে ওইগুলো দেখে বলল, এগুলো কেন এনেছো তুমি? আপনার গোঁফ আর চুল বড় হয়ে গেছে, দেখেছেন? আপনাকে এখন চিড়িয়াখানার হনুমানের মতো লাগছে। রায় কথাটা বলে মুচকি মুচকি হাসছে। অপরদিকে আবরার ছোট ছোট চোখ করে রায়ের দিকে তাকিয়ে বলল, কি বললে আমাকে হনুমানের মতো দেখতে? রায় শান্ত স্বরে বলল, ভুল কি বললাম আমি? বিশ্বাস না হলে একবার আয়নার নিজের চেহারা দেখে নিন। রায় কথাটা বলেই একটা ছোট আয়না আবরারের সামনে ধরল। আবরার আয়নার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সত্যি তার চুল আর গোঁফ বেশ বড় হয়ে গেছে। কিন্তু তাই বলে এই পুচকি মেয়েটা তাকে হনুমান বলল? আবরার রাগী গলায় বলল, আমার চুলদারি তোমার কাটতে হবে না। আমাকে তো হনুমানের মতো দেখতে, আমার লাগবে না গোঁফ চুল কাটা। আমি আমার স্বামীর চুল গোঁফ কেটে দেব, তাতে আপনার কি? হ্যাঁ, আর আমার স্বামীকে আমি হনুমান বলবো? আমার যা ইচ্ছা তাই বলবো। আপনি এর মাঝে কথা বলার কে? হ্যাঁ, আমার স্বামীর সেবার কোনো ত্রুটি আমি হতে দেব না। এবার লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন। রায় আবরারের চুল আর গোঁফ কেটে ছোট করে দিয়েছে। আবরার সারাটা সময় রায়ের মুখের দিকে তাকিয়েছিল। একটা কথাও আবরার বলেনি। চুল গোঁফ কাটার পর রায় ভেজা কাপড় দিয়ে আবরারের শরীর সুন্দর করে মুছে দিল। আর আবরার শুধু রায়কেই দেখছে। রায় ড্রয়ার থেকে একটা মলম এনে আবরারের ছোট ছোট কাটা জায়গায় লাগিয়ে দিল। আবরার রায়কে বলল, এতটা কেন করছো? এই করুণাগুলো না করলে হয় না? সাদি অপেক্ষা করছে তোমার জন্য। আমাকে নিয়ে কেন এত অভিনয় করছো? আমার এইসব একদম ভালো লাগছে না। সত্যি বলছি, আমার সাথে অভিনয় করো না। আবরারের কথা শেষ হতে রায় বলল, আপনার সাদি ভাইকে নিয়ে এত কেন মাথা ব্যথা বলুন তো? আর সাদি ভাই আমার জন্য অপেক্ষা করছে না। সে খুব ভালো করে জানে আমি আপনার কাছে আছি। এখন আপনাকে গেঞ্জি পরতে হবে। আপনি আমার কাছে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। আবরারকে সুন্দর মতো কাপড় পরিয়ে দিল রায়। আবরার আর কোনো কথা বলল না। তারপর বিছানায় শুয়ে দিয়ে বলল,
এখন চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। আবরার বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকো। রায় হাসলো আবরারের কথায়। রায় মুচকে এসে বলল, আমি শাওয়ার নিতে যাব, আমি বাইরে কোথাও যাচ্ছি না, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আবরার এখন নিজের কথায় নিজের গালে চড় মারতে ইচ্ছা করছে। রায় নিজের ব্যাগ থেকে কাপড় বের করছিল। হঠাৎ রায়ের মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হয়। রায়ের চোখ ঝাপসা হয়ে আসছে আস্তে আস্তে। রায় দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যেয়ে রায় নিজের মাথায় চোখ মুছে পানি দিচ্ছে। অপরদিকে রায় কেন দৌড়ে ওয়াশরুমে গেছে এটা আবরার বুঝতে পারল না। আবরার রায়ের নাম ধরে ডেকেই চলেছে। রায় নিজের মাথা দুই হাতে চেপে ধরে আছে। নাক থেকে আবার রক্ত আসতে আরম্ভ করেছে। রায় বেসিন থেকে পানি নিয়ে নিজের নাক পরিষ্কার করে নিল। ওপাশ থেকে আবরার রায়কে ডেকেই চলেছে। রায়ের চোখে পানি টলমল করছে। রায় চোখের পানি মুছে নিল। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রায়কে দেখে আবরার বলল, ওভাবে কেন ওয়াশরুমে গেলে? আর আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন সাড়া দাওনি? কি হয়েছে? তোমার চোখে মুখে হঠাৎ কেন পানির ঝাপটা দিয়েছ? রায় নিজেকে স্বাভাবিক রেখে বলল, মাথাটা একটু ব্যথা করছিল, তাই পানির ঝাপটা দিয়েছি। বেশি খারাপ লাগছে তোমার? ডাক্তার ডাকতে বলবো? না না, ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি, আপনি শুয়ে থাকুন। রায় নিজের ব্যাগের কাছে গেল। তারপর কিছু ঔষধের পাতা বের করলো। রায় ওষুধগুলো থেকে কয়েকটা ওষুধ খেয়ে নিল। আবরার আস্তে করে বলল, এটা কিসের ওষুধ তুমি খেয়েছো? আমাকে দেখাও তো। মাথা ব্যথার ওষুধ। আপনি হঠাৎ আমাকে নিয়ে তো আগ্রহ কেন প্রকাশ করছেন? আমাকে নিয়ে বেশি আগ্রহ দেখাবেন না, তাহলে কিন্তু কাঁদতে হবে। শুয়ে থাকুন। রায় কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। রায় শাওয়ার নিয়ে সোফায় শুয়ে আছে। রায় আবরারের সাথে কথা বলছে না। শরীরটা দিনকে দিন শুধু খারাপই হচ্ছে। মাথা ব্যথায় ঘাড় ছিঁড়ে যাচ্ছে রায়ের। আমার যে ক্ষুধা লেগেছে সেই খবর কি কেউ রাখে নাকি? দুপুর যে হয়ে যাচ্ছে সেই খবর তো কেউ রাখে না। আমাকে নিয়ে ভাবার কারোর সময় আছে নাকি এই বাড়িতে? বিদেশে ভালো ছিলাম এতদিন। প্রচণ্ড মাথা ব্যথার মাঝেও রায়ের খুব হাসি পেয়েছে। আবরার রায়কে খোঁচা মেরে কথাগুলো বলছে। লোকটা না কথা বললে যে থাকতে পারছে না তা স্বীকার করবে না। উল্টো দোষ রায়কেই দিয়ে চলেছে। রায় আস্তে করে উঠে বসলো। তারপর আবার কাছে গিয়ে বসলো। রায় মুচকে এসে বলল, আপনার খুব ক্ষুধা লেগেছে তাই না? আমি খাবার নিয়ে আসছি, আপনি একটু অপেক্ষা করুন। এখন আর কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না, আমি পরে খাবো। আমার মাথাটা ব্যথা করছে, তুমি বরং একটু চুলগুলো টেনে দাও। আবরারকে বড্ড অচেনা লাগে রায়ের কাছে। মানুষটা আসলে কি চায় রায় বোঝে না। লোকটা এই ভালো তো এই খারাপ। রায়ের ভাবনার মাঝেই আবরার বলল, কি হলো, দেবে না? রায় আবরারের মাথার কাছে বসলো। তারপর আবরারের চুলের ভেতর নিজের নরম হাতগুলোর স্পর্শ দিল। রায় আবরারের অনেক কাছে বসে আছে। আবরারের চোখ রায়ের মাঝে স্থির। ওই চোখের দিকে তাকাতে আবরার চায় না। ওই চোখে আবরারের মরণ হবে যে কোনো সময়। না, আবরার কোনো বেইমানের চোখে তাকাবে না। নিজের বেহায়া চোখকে ফিরিয়ে নিতে চেয়েও আবরার ব্যর্থ প্রতি মুহূর্তে। রায়ের গলার ডান দিকে লালচে তিলটা আবরারের চোখে নেশা সৃষ্টি করছে। রায়কে আবরার খুঁটিয়ে দেখতে চায় না, কিন্তু এই মেয়ে বড্ড ভয়ঙ্কর। দুপুর 2টা বাজে। আবরার গভীর ঘুমে তলিয়ে আছে। রায় নিচে গিয়ে খাবার নিয়ে আসে। আবরার সবকিছু গুছিয়ে নিল। রায় আবরারের পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কেন ফিরে এলেন বলুন তো? বিশ্বাস করুন, কিছুদিন আগেও আমি আপনাকে খুব করে চাইতাম। আমি রোজ নামাজে আল্লাহর কাছে আপনাকে চাইতাম, কিন্তু এখন আর চাই না। আমি চলে যাওয়ার পর আপনি আবার বিয়ে করবেন, এই কথাটা ভাবলে বড্ড কষ্ট হয়। আপনাকে ছেড়ে কিভাবে যাব বলুন তো? আমি তো আরও মায়ায় জড়িয়ে যাচ্ছি। এই ভালোবাসা ছেড়ে আমি কিভাবে যাব? আপনি এসে আমার কাজটা যে বড্ড কঠিন করে দিলেন। আপনার নামের শিকলে আমি আটকে যাচ্ছি আবরার। 3 মাস পার হয়ে গেছে। আবরার এখন আগের থেকে সুস্থ। আবরারের হাতে একটু ব্যথা আছে, এখন নিজের কাজ নিজেই করতে পারে। আবরারের পা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। আজ রায় আবরারকে হাসপাতালে নিয়ে গিয়েছে। ডাক্তার বলেছে আবরার আর 1 মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যাবে। রায়ের সেবার জন্যই যে আবরার এত সুস্থ তা ডাক্তারও বলেছে। যদিও আবরার এর বিপরীতে কিছু বলেনি। রায় গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রায়ের মনটা খুব একটা ভালো না। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আবরার ফোনে কথা বলছে আর রায়ের দিকে আর চোখে তাকাচ্ছে। আবরার কথা বলা শেষ করলো, কিন্তু রায় কোনো কথা বলছে না। আবরার এবার নীরবতা ভেঙে বলল, তোমার না 2 দিন ধরে জ্বর ছিল, ডাক্তারের দেওয়া ওষুধ কি খেয়েছ? রায় আবরারের দিকে না তাকিয়ে জবাব দিল, খেয়েছি। আজকাল খুব একটা কথা বলো না তুমি, তোমার কি কিছু হয়েছে রায়? রায় একবার ঘাড় ঘুরিয়ে আবরারের দিকে তাকালো। তারপর বলল, আমার আকাশে মেঘ জমেছে আবরার। সেই মেঘ বৃষ্টি হয়ে রূপ নেবে যে কোনো সময়, আর আমি ভেসে যাব কোনো এক না ফেরার দেশে। আমার মন কিভাবে ভালো থাকবে বলুন তো? তোমার কথা কিছুই বুঝতে পারছি না। থাক, বুঝতে হবে না। কিছু কথা না হয় অজান্তেই রয়ে যাক, কিছু কথা না হয় একান্তই আমার হয়ে থাক। আজকাল রায় কি বলে আবরার বুঝে ওঠে না।
আবরার রায়কে বুঝতে চায়, কিন্তু কোথাও একটা বাধা পায় সে। আবরার চায় না অভিমানের দেওয়াল পার করে রায়ের কাছে যেতে। আবরার আর রায় বাড়ি ফিরে এসেছে। আফজাল খান ছেলের কাছে যেয়ে বলল, ডাক্তার কি বলেছে আবরার, সব ঠিক আছে তো? আবরার বলল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে, আর 1 মাস পরে আমি একেবারে ঠিক হয়ে যাব, যদি ঠিকমতো নিয়ম অনুযায়ী চলি। আনিলা বেগম রায়ের কাছে আসলেন। রায়ের কপালে চুমু দিয়ে তিনি বললেন, আমার মেয়ের জন্য আজ তুই সুস্থ। আমার মেয়েটা রাত দিন এক করে সেবা করেছে। এমন সোনার টুকরো মেয়ে যার ঘরে আছে, তার সংসারে কি কিছু হতে পারে? আল্লাহ নিজের হাতে এমন হীরার টুকরো আমার কাছে দিয়েছে। আবরারের ফুপু কটাক্ষ করে বলল, আনিলা, এতটাও প্রশংসা করো না এই মেয়ের। এই মেয়ে সংসারের অলক্ষী। দেখলে না আবরার আসতে না আসতে দুর্ঘটনা ঘটল। ঘরে কালসাপ রেখেছো তুমি। আবরার বেশ বিরক্ত হয়ে বলল, উফ ফুপু, বাজে কথা বলো না তো, এইসব কথা শুনতে একদম ভালো লাগে না আমার। রাই, আমি ঘরে যাব, আমার হাতটা একটু ধরো। রাই আবরারকে ধরে ধরে নিয়ে গেল। তারপর আবরারকে ফ্রেশ হতে সাহায্য করলো। আবরারের চুল নিজের হাতে মুছে দিল। তারপর আবরারকে টি শার্ট পরিয়ে দিল আর চুল আঁচড়ে দিল। আবরারকে ফ্রেশ করে দিয়ে রায় নিজেও ফ্রেশ হয়ে আসলো। রায় ডিভানে দাঁড়িয়ে চুল মুছে নিল আর আবরারের জানলা দিয়ে রায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, খুব একটা কথা বলে না, মাঝে মাঝে একটা কিছু ভাবে। অনেক সময় আবরারের ডাক দিলে কেঁপে ওঠে। রায়ের চোখ হঠাৎ জানলার দিকে পড়তে দেখলো আবরার তার দিকে তাকিয়ে আছে। আবরার নিজের চোখ ফিরিয়ে নিল। দুপুর 2টা বাজে। রায় ঘরে খাবার নিয়ে এসেছে। রায় আবরারকে খাবার দিল। আজকাল নিজের হাতে খেতে একদম ভালো লাগে না আবরারের। এতদিন রায় খাইয়ে দিত। মেয়েটা খুব সুন্দর করে তাকে খাইয়ে দিত। মাঝে মাঝে রায়ের হাত তার ঠোঁট স্পর্শ করলে সে কেঁপে উঠত। কয়েকবার ইচ্ছে করে রায়ের হাতে কামড় দিয়েছে আবরার, কিন্তু রায় কিছু বলেনি তাকে। মাঝে মাঝে ইচ্ছে করে জ্বালাতে ভালোই লাগে তার, কিন্তু এখন নিজের হাতে খেতে হচ্ছে তাকে। রায় আর খাইয়ে দেয় না। আবরার খাচ্ছে না, তাই রায় বলল, কি হলো, আপনি খাবেন না? আবরার আর চোখে একবার রায়ের দিকে তাকিয়ে জবাব দিল, আমার খেতে ইচ্ছে করছে না। আপনার তো ওষুধ খেতে হবে, আপনি কি অন্য কিছু খাবেন? রায় বলল। আবরার আস্তে করে বলল, তুমি খাইয়ে দাও, নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। রায় হাসল। আবরার প্লেট নিজের হাতে নিয়ে নিল। কয়েক মাস আগেও যে রায়কে দেখতে পারতো না, সেই মানুষটা এখন রায়ের হাতে খাওয়ার জন্য বাহানা করছে। কিন্তু আর কতদিন? রায় আবরারকে খাইয়ে দিচ্ছে নিজের মতো করে, আর আবরার খেয়ে যাচ্ছে। রায়কে চমকে দিয়ে আবরার হঠাৎ বলল, তোমার হাতটা অনেক নরম, কি দাও হাতে? রায় আবরারের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আবরার আবারও বলল, কি হলো, কিছু বলছো না যে? আপনি কি করে জানলেন আমার হাত নরম? আপনি তো কখনো আমার হাত ধরেননি ওইভাবে। আবরার রায়ের অনেকটা কাছে চলে আসলো। তারপর আস্তে করে বলল, ওই হাতের একটুখানি স্পর্শই বলে দেয় তা কেমন। রায় আবরারের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। তারপর আবার আবরারকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেয়ে নিল। আর আবরার সে তো রায়কে দেখেই চলেছে। যেই দেখার কোনো শেষ নেই, যেই দেখা এক জীবনের শেষ হওয়ার নয়। পাখিরা নিজেদের বাসায় ফিরে গেছে। সন্ধ্যা শেষ হয়ে রাতের গভীরতা বাড়ছে পাল্লা দিয়ে। মিশকা কথা বলছে নিজের একান্ত মানুষটার সাথে। মিশকা বলল, তোমার সাথে সে কবে দেখা হয়েছে? সারাদিন শুধু কাজ আর কাজ, ভালো লাগে না আমার। তুমি কবে আসবে আমাদের বাসায়? ওপাশ থেকে জবাব দিয়ে বলল, আরে বাবা, কাজের অনেক প্রেশার, চিন্তা করো না, আমি 2 দিন পর যাব। ঘড়িতে দেখেছো কয়টা বাজে? এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। ঠিক আছে, বাই। বাই, লাভ ইউ। অপরদিকে রাই আবরারকে বিছানা করে শুয়ে দিল। আবরার মাথায় হাত বুলিয়ে দিল পরম যত্নে। রায়ের হাত নেশার মতো আবরারের ওপর কাজ করে। হাত বুলিয়ে দিলে ঘুমিয়ে যায় সে। রায় যখন দেখল আবরার ঘুমিয়ে গেছে, তখন রাই আবরার খুব কাছাকাছি চলে গেল আর আবরার কপালে নিজের ঠোঁটের স্পর্শ দিল। রায়ের চোখে পানি। রাই আবরারের মুখটা নিজের 2 হাতে বন্দি করে বলল, জানেন আবরার, আপনার দুর্ঘটনা হওয়ার পর যতটা আমি কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি খুশি হয়েছে। কেন খুশি হয়েছে জানেন আপনি? যখন দেখলাম জীবনের শেষ মুহূর্তে আমি আপনার এত কাছে, তখন আল্লাহকে হাজার ধন্যবাদ দিয়েছি। আমি কি করে অন্য মেয়ে আপনার সেবায় রাখতাম বলুন তো? এই যে আমি আপনার এত কাছে থাকতে পারি প্রতি মুহূর্তে, এই যে আমি আপনাকে ছুঁয়ে দিতে পারি, জীবনের শেষ সময় দাঁড়িয়ে এগুলো আমার কাছে আল্লাহর দেওয়া সেরা উপহার মনে হয়। আপনার কি মনে হয় আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে এসেছি? একদম না। আমি আপনার এই চুলে হাত বুলাতে এসেছি, আপনাকে একদম কাছ থেকে দেখতে এসেছি। আচ্ছা, আপনি কি ভুলে যাবেন আমায়? আমি যেদিন থাকবো না ওই দিন মনে করবেন আমাকে, নাকি আপনিও ভুলে যাবেন সবার মতো? রায় আর কথা বলতে পারছে না, কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাত 2টা ছুঁই ছুঁই। আবরার হঠাৎ ঘুম ভেঙে গেছে। মূলত আবরারের খুব ঠান্ডা লাগছিল, আর এতেই তার ঘুম ভেঙে গেছে। আবরারের চোখ খুলতেই সোফার দিকে তাকালো,
কিন্তু সোফা খালি। রায় তো ওখানেই ঘুমায়। রায়কে কয়েকবার আবরার ইশারা ইঙ্গিতে বিছানায় শুতে বলেছিল, কিন্তু রায় তার ইশারা বোঝেনি। আবরার আশেপাশে তাকালো, কিন্তু রায়কে দেখতে পেল না। ডিভানের দরজা খোলা, তাই আবরার উঠে দাঁড়ালো। তারপর লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে ডিভানের দিকে পা বাড়ালো। ডিভানের চারদিকে তাকাতেই এক কোণে আবরার চোখ থমকে গেল। একটু দূরেই এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। দমকা হাওয়ায় তার খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। হ্যাঁ, একটু দূরে রায় দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি উপরের দিকে। আবরার নিঃশব্দে রায়ের পেছনে দাঁড়ালো। আবরার দাঁড়াতে রায় বলে ওঠে, এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন আপনি আবরার? আবরার চমকে উঠল, কারণ সে এতটাই আস্তে হেঁটে রায়ের কাছে এসেছে যে কোনো শব্দই হয়নি। রায় কিভাবে বুঝলো তার উপস্থিতি? আবরার চিন্তার মাঝে রায় আবার বলল, কিভাবে আপনার উপস্থিতি বুঝলাম তাই ভাবছেন, তাই না? আপনার মনের কথাও আমি পড়তে পারি আবরার। আপনার চোখের ভাষাও আমি বুঝি। আপনার না বলার সকল কথা আমি বুঝি। আর আপনার উপস্থিতি বুঝবো না, এটা কি করে হয় বলুন তো? কিন্তু বিশ্বাস করুন, তবুও আমার আর কিচ্ছু করার নেই। আবরার জিজ্ঞেস করল, তুমি কি সত্যি আমার মনের কথা বুঝতে পারো? রায় হাসল। আবরার রায়ের পাশে যেয়ে দাঁড়ালো। তারপর বলল, এত রাতে এখানে কি করছো তুমি? না ঘুমিয়ে এখানে কেন দাঁড়িয়ে আছো? নিজের ভবিষ্যৎ বাসস্থানকে দেখছি খুব কাছ থেকে। রায় বলল, কি সব বলছো তুমি? আমি কি বলছি আর তুমি কি বলছো? রায় আঙুলের ইশারা করলো বাগানের দিকে। তারপর বলল, আবরার, আপনাদের বাগানের ওই রক্তজবার গাছটা দেখেছেন? ওই জায়গাটা আমার বড্ড ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আপনি যখন নিজের প্রেয়সীকে নিয়ে এখানে চন্দ্রবিলাস করবেন, তখন আমি ওখান থেকেই দেখব। সময় পেলেই যখন আপনি এখানে দাঁড়াবেন, তখন আমি খুব সহজেই আপনাকে দেখব। আবরার রায়ের দিকে তাকিয়ে বলল, মাথাটা কি গেছে নাকি আরও বাকি আছে? কী সব উল্টাপাল্টা বলছো তখন থেকে? রায়ের চোখে পানি চিকচিক করছে। রায় আবরারের দিকে না তাকিয়ে বলল, আপনি 3 মাস আগে একটা কথা বলেছেন, মনে আছে? কি বলেছিলাম মনে নেই? আবরার বলল, আপনি বলেছিলেন আমি কেন আপনার সেবা করছি, আপনার সেবা করার বদলে আমার কি চাই, তাই না? ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে যদি চাই তাহলে দেবেন আমি যা চাইবো? মানা করতে কিন্তু পারবেন না আপনি। যা চাইবো তাই দেবেন। আবরার মনটা খারাপ হয়ে গেছে। রায় নিজের স্বার্থে তার সেবা করেছে। আবরার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ দেব। কি চাই তোমার, বলো আমাকে। কাল আপনার পছন্দ মতো একটা শাড়ি এনে দেবেন আমাকে, পছন্দ মতো চুড়ি এনে দেবেন, টকটকে লাল আলতা এনে দেবেন। তারপর নিজের হাতে কাল সাজিয়ে দেবেন। তারপর আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন। আর আপনাকেও আমার পছন্দ মতো পোশাক পরতে হবে কিন্তু। আবরার ভেবেছিল রায় হয়তো বাড়ি গাড়ি কিছু চাইবে, কিন্তু এই মেয়ের মাথা মনে হয়ে গেছে কী সব জিনিস চাইছে। আবরার ভাবনার মাঝে রায় আবার বলল, বাড়ি গাড়ি কেন চাইলাম না তাই ভাবছেন তো? ওইসব বাড়ি গাড়ি আমার কাছে এখনও মূল্যহীন। আমার কাছে সব ধরনের বিলাসিতা এখন মূল্যহীন। এগুলো দিয়ে এখন আর আমার কিছুই হবে না। ঘরে চলুন, ঘুমাবেন। আর আমার বলা জিনিসগুলো কাল নিয়ে আসবেন। মনে করুন এগুলো আমার শেষ চাওয়া আপনার থেকে, তাই দয়া করে ভুলে যাবেন না। পরের দিন সকালবেলা, সকাল 10টা বাজে। রায় নিজের ঘর পরিষ্কার করছে। আবরার গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে বেরিয়েছে। রায় কাজ করছিল, হঠাৎ পেছন থেকে মিশকা এসে জড়িয়ে ধরল। রায় পেছনে তাকিয়ে হেসে দিল। তারপর বলল, আজ বেশি খুশি খুশি লাগছে তোমাকে, কি হয়েছে? মিশকা মাথা নিচু করে বলল, ও নাকি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। রায় খুশিতে মুখ চেপে ধরল। তারপর বলল, কবে আসবে? কিছুদিনের মধ্যে আসবে বলেছে। তোমার ভাই তো এগুলোর কিছুই জানে না, তাকে কবে জানাবে? সময় হলে জানাবো। হঠাৎ আনিলা বেগম রায়ের নাম ধরে ডাকতেই রায় বলল, আপু, মা ডাকছে, আমি বরং মায়ের কাছে যাই। রায় দৌড়ে আনিলা বেগমের কাছে গেল। রায়কে দেখে তিনি বললেন, সারাদিন কোথায় থাকিস? হ্যাঁ, সকালে তো কিছুই খাসনি, তাড়াতাড়ি খেয়ে নে। চোখের নিচে কালো দাগ পড়েছে, খেয়াল করেছিস? দিন দিন চেহারার কি হাল করেছিস? তাড়াতাড়ি খা, নইলে খাবি এক চর। রায় আনিলা বেগমের গলা জড়িয়ে ধরল। তারপর বলল, রাগ করছো কেন মা? আমি তো তোমারই মেয়ে, আমার না খেতে ইচ্ছা করছে না। রায়ের এমন কথায় আনিলা বেগম গরম চোখে তাকালেন। তারপর হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। খাবার বেড়ে নিজের হাতে রায়কে খাইয়ে দিল। রায়ও আর না করতে পারল না। এই দুনিয়াতে হয়তো মায়েদের ভালোবাসায় খাঁটি হয়, যে ভালোবাসা কখনো উপেক্ষা করা যায় না, যে ভালোবাসায় রাগ থাকলেও 1000 গুণ বেশি মমতা থাকে। আবরার বাড়িতে এলো দুপুর 12টার দিকে। আবরার ঘরে এসে রায়কে পড়ার টেবিলে দেখল। রায় বই পড়ছে। আবরারকে দেখে রায় উঠে দাঁড়ালো। তারপর আবরারের কাছে গেল। আবরার হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে নিল। আবরারকে সোফায় বসিয়ে রায় বাইরে চলে গেল। রায় কিছুক্ষণ পরে ঘরে এলো। রায় নিজের হাতে এক গ্লাস লেবুর শরবত নিয়ে এলো। রায়ের হাতে শরবত দেখে আবরার ঠোঁটে হাসি ফুটালো। মেয়েটাকে তার কিছুই বলতে হয় না,
তার না বলার সব কিছু বুঝে ফেলে। শরীরটা অনেক ক্লান্ত লাগছিল আবরারের, তাই রায় গ্লাস এগিয়ে দিতেই আবরার হাত বাড়ালো গ্লাসের দিকে। আবরার ফ্রেশ হয়ে রুমে এলো। রায়কে শপিং করে আনা কোনো কিছু আবরার দেখতে দেয়নি। রায়ের জন্য কিছুক্ষণ আগে রাগও করেছে। আয়নাতে আবরার রায়ের প্রতিবিম্ব দেখছে। সোনালি পাড়ের সাদা শাড়ি, 2 হাতে সাদা চুড়ি, খোপা করা চুলে রজনীগন্ধার মালা, মায়াবী চোখে গাঢ় কাজলের ছোঁয়ায় তার বিয়ে করা বউকে হুড়পড়ির মতো লাগছে। কোনো মেয়ে কি সত্যি এত সুন্দর হয়? সত্যি বলতে ভালোবাসার মানুষগুলো সর্বদাই সুন্দর। সাধারণ জিনিসেও তারা প্রেমিকের দেখার শ্রেষ্ঠ সুন্দরী হয়ে ওঠে। প্রেমিকার একটু স্পর্শ প্রেমিকদের মনে মাতাল হাওয়া সঞ্চারণ করতে সক্ষম। তাই প্রেমিকাদের থেকে সাবধান, নয়তো যে কেউ ঘায়েল হতে পারেন প্রতি মুহূর্তে তাদের চোখের অতল গভীরে। আবরার রায়কে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল দুপুরের একটু পরেই। বাড়ির কেউই এ নিয়ে কোনো কথাই বলেনি। বিয়ের পর দুজনে এই প্রথম কোথাও যাচ্ছে। আবরার মা বাবাও বেশ খুশি হয়েছে। আবরার গাড়ি চালাচ্ছে। খোলা জানালা দিয়ে বাতাস গাড়িতে প্রবেশ করছে। চারদিকে বসন্তের ছোঁয়া লেগেছে। প্রকৃতি নিজের মতো সেজে উঠেছে। রায় বারবার তার জীবনের বসন্তকে দেখে চলেছে। আবরার রায়ের জীবনে বসন্তের মতো, যাকে ছোঁয়া যায় না চাইলেই, কিন্তু তার আগমনে জীবন সেজে ওঠে প্রকৃতির মতোই। আবরারের দিকে একবার তাকালো রায়, তারপর মুখ ঘুরিয়ে নিল। জানালার কাছে মুখ নিয়ে চোখ বন্ধ করে দিল রায়। প্রকৃতিকে খুব সুন্দর করে উপভোগ করছে রায়। বাতাসের মাঝে অক্সিজেনের অভাব নেই, কিন্তু এখানে তার জন্য সামান্যই আছে। হঠাৎ একদিন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। চাইলেই আর প্রকৃতিকে উপভোগ করা যাবে না। চাইলেই আর নিজেকে নানা রঙে রাঙিয়ে তোলা যাবে না। নিঃশ্বাস বন্ধ হলে ওই সাদা কাপড়টাই সবাই পরিয়ে দেবে। মুসলিম হলে মাটির ঘরে রেখে আসবে প্রিয়জনেরা, আর হিন্দু হলে আম কাঠের চিতায় দাহ করা হবে, আর খ্রিস্টান হলে কফিনে করে মাটি চাপা দেবে। জীবনটা বড়ই অদ্ভুত, যেখানে সেকেন্ডের ভরসা নেই। অথচ আমরা সবাই আজ রূপ, টাকা, পয়সার মোহে পড়ে আছি। দুনিয়ার চাকচিক্য দেখে ভুলে গেছি যে একদিন ওপারে চলে যেতে হবে। একদিন সবাইকে ছেড়ে আপন ঠিকানায় চলে যেতে হবে। হয়তো 2 দিন আগে, নয়তো 2 দিন পরে। গাড়ি থেমে গেছে। রায়ের বলার মতো তুরাগ নদীর পাড়ে আবরার গাড়ি থামিয়েছে। নদীর পাড়ে গাঢ় সবুজ ঘাস, নদীর পানির কলকল আওয়াজ আসছে। নদীর পাড়েই একটা শুকনা গাছ, গাছটার একটা ডালে 2টা চড়ুই পাখি বসে আছে। রায় সেদিকে তাকিয়ে হাসল। রায় নিজের পায়ের জুতো খুলে ফেলল। আবরার রায়ের দিকে তাকিয়ে বলল, জুতো কেন খুললে তুমি? রায় বলল, এই কোমল ঘাসে একবার নিজের পা ছুঁয়ে দেখুন, দেখবেন একরাশ স্নিগ্ধতা আপনার মনকে ছুঁয়ে দেবে। আবরার নিজের পায়ের জুতো খুলে ফেলল। তারপর রায়ের একটা হাত নিজের হাতের মধ্যে নিল। কোমল ঘাসে একটা একটা পা ফেলে চলতে লাগলো। বাতাস এসে রায়ের আঁচল উড়িয়ে নিতে চায়। আবরারের ঘন চুলগুলো এলোমেলো হয়ে গেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়েছে আবরার। হঠাৎ রায় আবরারের হাত ছেড়ে দিল। তারপর একটু সামনে হেঁটে গেল। রায় কিছু বন্য ফুল তুলে নিল। আবরার রায়কে দেখে চলেছে। মেয়েটা কখন কি করে আবরার বুঝতেই পারে না। আবরার যে পাঞ্জাবিটা পরে আছে সেটাও রায়ের দেওয়া। আবরার দেখল রায় তার দিকে আসছে। রায় আবরারের কাছে এসে দাঁড়ালো। তারপর এক মুঠো বন্য ফুল আবরারকে দিয়ে বলল, আপনার জন্য এগুলো। এর দাম হয়তো খুবই কম, কিন্তু বিশ্বাস করুন, এর সৌন্দর্য এতটাই প্রখর যে কবিও ভাষা হারিয়ে ফেলবে। আবরার ফুলগুলো হাতে নিল। তারপর একটা গভীর শ্বাস নিয়ে তার ঘ্রাণ নিল। সন্ধ্যা হয়ে এসেছে। সূর্য বিদায় নেবে। নদীর স্বচ্ছ পানিতে পা দুলিয়ে বসে আবরার আর রায়। রায় আবরারের কাঁধে মাথা দিয়ে রেখেছে। দুজনেই গোধূলিবেলা দেখছে। সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু তার কিরণ প্রেমিক আর প্রেমিকার মনে ভালোবাসার এক সুন্দর সন্ধি তৈরি করছে। আবরার রায়ের দিকে তাকালো। রায়ের মুখটা বড্ড মায়াবী লাগছে তার কাছে। রায় নিজেও চোখ তুলে আবরারের দিকে তাকালো। তারপর বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আবরার হাসল। তারপর মাথা নেড়ে বলল, কিছু না। রায় মুচকি হেসে বলল, সময়টা সুন্দর না? এভাবে সারা জীবনে থাকা যায়। রায় কবি কণ্ঠে বলতে লাগলো, সময় থামিয়া যাক, প্রকৃতি শান্ত থাক, তোমার আমার প্রেম গাথা এমনই রহিয়া যাক। জানি তাহা শুধুই স্বপন আমার, মিথ্যা মোহের সঙ্গে তুমি থাকিবে আর কতদিন। 2 দিন পরে ছুটি নেব, জীবন সংসারের আমি, কিছুটা সময় তোমার আমার, এটাই যেন অনেক। তবু বলিব সময় পেলে আবার আসিব ফিরে। রায় থেমে গেল। আবরার ঘাড় ঘুরিয়ে রায়ের দিকে তাকালো। তারপর বলল, বেশ ভালো কবিতা বলো তুমি, কিন্তু কয়েকটা লাইনের পরে আর বুঝতে পারিনি। না, মানে অর্থ যেটা আছে, আর সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। রায় হাসল। তারপর বলল, সন্ধ্যা পার হয়ে গেছে, এবার উঠুন, বাড়ি যেতে হবে। আবরার আর রায় উঠে দাঁড়ালো। তারপর আবারও হাতে জুতো নিয়ে হাঁটা দিল। আবরার কিছু দূর যেয়ে থেমে গেল। আবরারকে থামতে দেখে রায় বলল, কি হলো, থামলেন যে? চলুন।
রায়ের কথায় আবরার পাত্তা দিল না। নরম ঘাসের উপর শুয়ে পড়ল। আবরার নিজের মাথার নিচে একটা হাত দিল, আরেকটা হাত ঘাসের ওপর রেখে বলল, শুয়ে পড়ো রাই। রাই কথা বাড়ালো না। জীবনের শেষ সময়ে যদি ভালোবাসার মানুষের একটু কাছে থাকা যায় তাহলে ক্ষতি কি? রাই আবরারের হাতে মাথা রেখে শুয়ে পড়ল। রায়ের খোপার ফুলের ঘ্রাণ আর নীরব পরিবেশ আবরার সহ্য করতে পারছে না। নিষিদ্ধ চাহিদা হানা দিচ্ছে প্রেমিক হৃদয়ে। আবরার আকাশের দিকে তাকিয়ে রইল। রাই আবরারের দৃষ্টি অনুসরণ করে বলল, কি দেখছেন আপনি? হাজার তারার ভিড়ে একটা উজ্জ্বল তারার খোঁজ করছি, কিন্তু পাচ্ছি না। রায় মলিন কণ্ঠে জবাব দিল, এই ক্ষণে আমার আঁখি বন্ধ হবে। সেই নিশীথে আকাশে তাকিও, হাজার তারার ভিড়ে তোমার তারাটা খুঁজে নিও। যেই তারাটা তোমার জন্য হাসিবে, তাহারই দেখিয়া তুমি কাঁদিবে। আবরার রায়ের ওপরে আতশোয়া হয়ে বলল, এত কঠিন করে কেন কথা বলো? সোজা করে বলতে পারো না? রায় বলল, এবার বাড়ি চলুন মশাই, মাঝরাত হয়ে গেছে। আবরার আর রায় কিছুক্ষণ আগে বাসায় এসেছে। আবরার ফ্রেশ হয়ে রুমে আসতে রায় ওয়াশরুমে চলে গেল। আবরার 30 মিনিট ধরে রুমে বসে আছে একা। রায় ফ্রেশ হয়ে বের হলেই দুজনে একসাথে খাবে। একা একা খেতেও ভালো লাগে না। আবরার ফোনে গেমস খেলছিল সময় কাটাতে। এর মধ্যে রায় বের হলো ওয়াশরুম থেকে। রায় বের হয়ে বলল, আরে আপনি কি এখনও খাননি? না খেয়ে বসে আছেন এখনো? তুমি তো দেরি করছিলে। তো আমি কি করব? একা একা খেতে ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে। 2 দিন পর তো এমনিতেও এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন তো আর থাকবো না, তাই অভ্যাস করে নিন। আবরারের মনটা খারাপ হয়ে গেল। মুখটা মলিন আকার ধারণ করলো আবরারের। সে মাথা নিচু করে নিল। রাই আবরারের মলিন মুখ দেখে হাসল। তারপর বলল, আবরার, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আপনি খেয়ে নিন, মাথাটা বড্ড ব্যথা করছে। আবরার ব্যস্ত কণ্ঠে বলল, মাথা কি বেশি ব্যথা করছে তোমার? না না, একটু একটু ব্যথা করছে, আপনি খেয়ে নিন। ওকে, খাবারগুলো তাহলে নিয়ে যেতে বলো, আমিও খাবো না। আপনি কেন খাবেন না? আপনি এখনও অনেক অসুস্থ আবরার। তুমি তাহলে কেন খাবে না? তুমি তো এটাই চাও যেন আমি না খাই, এর জন্যই তো খাবে না। রায় আর কোনো কথা না বলে খাবার বাড়তে লাগলো। রায়কে খাবার সাজাতে দেখে আবরার বেশ ভালোই লাগলো। দুজন একসাথে খেতে বসে গেল। রায় নিজেও খাচ্ছে আর আবরারকে খাবার দিচ্ছে। আবরার খাচ্ছে আর রায়ের দিকে বারবার তাকাচ্ছে। রায় খেতে খেতে হঠাৎ থেমে গেল। রায়ের মনে হচ্ছে খাবার গলায় আটকে যাচ্ছে। মাথার মধ্যে ফন ফন শব্দ হচ্ছে। নাক আর কানে প্রচণ্ড ব্যথা অনুভব করল রাই। চোখ দুটো খুব জ্বলছে। রাই আবরারের দিকে তাকিয়ে দেখল সে খাচ্ছে। আমার এত কষ্ট হচ্ছে কেন? এখানে আর এক মুহূর্ত থাকলে ধরা পড়ে যাব। আবরারকে কিছু জানতে দেওয়া যাবে না। রাই মনে মনে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। আবরার রায়কে কিছু বলার আগেই রাই ওয়াশরুমে ঢুকে গেল। রায় বেসিনের কাছে যেতেই রক্ত বমি করে দিল। রায়ের মুখ থেকে গাঢ় কালো রক্ত বেরিয়ে আসছে গল গল করে। সাথে সাথে রায় নিজের নাক আর কানে তীব্র ব্যথা অনুভব করল। রায় সহ্য করতে না পেরে নিজের কান 2 হাতে চেপে ধরল। কিছুক্ষণের মধ্যে রায় নিজের হাতে ভেজা ভেজা অনুভব করল। রায় নিজের হাত সামনে নিয়ে আসতেই চমকে উঠল, কারণ রায়ের হাতে রক্ত। রায় আঙুল কানে দিতেই আবারও ভেজা রক্তের আভাস পেল। রায় দেখতে পেল ওর নাক থেকেও রক্ত আসতে শুরু করেছে। রায়ের মুখ রক্তবর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় আঘাতের আওয়াজ পেল রায়। রায়ের বুঝতে বাকি রইল না যে আবরার ধাক্কা দিচ্ছে। অপর পাশ থেকে আবরার বলতে লাগলো, কি হয়েছে রায়? এভাবে ওয়াশরুমে কেন গেলে? তোমার কি কিছু হয়েছে? রায় নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, আমি ঠিক আছি, আপনি যান প্লিজ। রায় নিজের মুখ মুছে নিল, কান আর নাকের রক্তও মুছে নিল। মাথাটা বড্ড ব্যথা করছে, চোখ লাল হয়ে গেছে। জোরে জোরে সে শ্বাস নিতে লাগলো। রায় চোখে মুখে পানির ঝাপটা দিল। আয়নায় নিজের চেহারা দেখে একটা তাচ্ছিল্যের হাসি দিল। রায়ের মনে পড়ে গেল 3.5 মাস আগে ডাক্তারের কথা। ডাক্তার বলেছিল রায়ের ব্রেন টিউমার হয়েছে। রায়ের মাথায় এই টিউমার বিকট আকার ধারণ করেছে। টিউমার ছড়িয়ে পড়েছে শিকড়ের ন্যায়। রায়ের জন্য আর কোনো চিকিৎসা নেই। নাক, চোখ, গলা, কানেও বিস্তার করেছে টিউমার, খুব তাড়াতাড়ি ভয়াবহ আকার ধারণের পথে। নাক, কান, চোখে ছড়িয়ে পড়তেই রক্তপাত ঘটবে যে কোনো সময়। আস্তে আস্তে ক্ষুধা মন্দা দেখা দেবে। চোখের নিচে কালো হয়ে যাবে। জ্বর হবে হঠাৎ হঠাৎ। চোখে ঘুম আসবে না। প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করবে। আর এই লক্ষণগুলোই আস্তে আস্তে প্রকট আকার ধারণ করবে। তারপর যে কোনো একদিন জীবন আলো নিভে যাবে। রায়ের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। রায় নিজেকে স্বাভাবিক করল। চোখের পানি মুছে নিল। মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে তুলল। জীবনের শেষ সময়গুলো সুন্দরভাবে কাটাবে রায়। আবরারকে কিছু বুঝতে দেওয়া যাবে না। রায় সব কিছু পরিষ্কার করে বেরিয়ে এলো। রায় বেরিয়ে আসতেই আবরার দৌড়ে রায়ের কাছে এসে বলল, কি হয়েছিল? ওইভাবে কেন দৌড়ে গেলে? আমার কত চিন্তা হচ্ছিল জানো। রায়ের মানুষটাকে সব বলতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, আবরার আমি ভালো নেই,
আমি আপনার সাথে 1000 বছর বাঁচতে চাই। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? রায় কিছুই বলতে পারল না। রায় হেসে বলল, আমার আর কি হবে? এমন ভাব করছেন যেন 2 দিন পরেই আমি মরে যাব। আমার কি যেন হয়েছে। আবরার চিৎকার করে বলল, বাজে কথা একদম বলবে না। ওইভাবে কেউ ওয়াশরুমে যায়? আমার মনে হয় ভয় করে না। আর একদিন যদি উল্টাপাল্টা কিছু বলো তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। রায় খাটের উপর বসে আবরারকে বলল, প্লিজ এগুলো একটু গোছাবেন, আমার না ভালো লাগছে না একদম। আর কখনো কিছু করতে বলবো না। এই মেয়েকে কিছু বলাই বেকার। আবরার রায়কে আর কিছু না বলে সব গুছাতে লাগলো। সব গুছিয়ে বিছানাও নিজেই করে নিল। রায় বালিশ নিয়ে সোফার দিকে আস্তে আস্তে যাবে এমন সময় আবরার বলল, আজকে থেকে আর তুমি সোফায় ঘুমাবে না, বিছানায় শুয়ে পড়ো। আপনার পাশে আমি ঘুমাবো, আপনার অসুবিধা হবে না? বেশি কথা না বলে শুয়ে পড়ো। আজ থেকে আমার পাশে ঘুমাবে, কোনো কথা শুনবো না আমি। আর যদি সোফায় শুতে যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। রায় আবরারের পাশেই ঘুমিয়ে আছে। আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রায়ের মাথা ব্যথা, তাই আবরার আজ রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সবসময় তো রায় আবরারকেই ঘুম পাড়ায়, আজ না হয় আবরার কাজটা করলো। আবরার খেয়াল করলো রায় এখন আর আগের মতো নেই। 3.5 মাস আগের রায় আর এখনকার রায়ের মধ্যে অনেক পার্থক্য। রায়ের চোখের নিচে কালো হয়ে গেছে, আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে, মুখের লাবণ্যতা হারিয়ে যাচ্ছে। হঠাৎ করে আবরার রায়ের খুব কাছে চলে যায়। রায়কে এখন আর আগের মতো মনে হয় না আবরারের। রায়ের হাসিটাও আজকাল প্রাণহীন মনে হয়। মেয়েটা কি যেন লুকিয়ে যাচ্ছে তার থেকে। আবরার রায়ের কাছ থেকে চলে আসে। আজকাল রায়ের সাথে থাকতে বড্ড ইচ্ছে করে। কেন যেন মনে হয় রায় তাকে ছেড়ে চলে যাবে। আবরার নিজের বুকের বাম পাশটা চেপে ধরে। কিভাবে থাকবে সে রায়কে ছাড়া? কাউকে মনের কষ্টগুলো দেখাতে পারে না আবরার। রায়ের মনে যদি অন্য কারো বসবাস না থাকতো তাহলে হয়তো আজ তাদের একটা ভালোবাসার সংসার হতো। আবরার অন্যদিকে ফিরে শুয়ে পড়ে, চোখের পানি মুছে দিল। একের পর এক দরজায় আঘাতে আবরার ঘুম হালকা হয়ে যায়। পাশে তাকাতে দেখে রায় ঘুমাচ্ছে। আবরার উঠে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় মিশকা দাঁড়িয়ে আছে। আবরার মিশকাকে দেখে বলে, কিরে দরজা এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? এভাবে কেউ ধাক্কা দেয় নাকি? মিশকা কয়েকটা শ্বাস নিয়ে বলে, ভাইয়া নিচে রায়ের বাবার বাড়ির লোকেরা এসেছে। রায়ের মামা মামি আর বাবা মা এসেছে। তারা রায়ের সাথে দেখা করতে চায়। তুমি ওকে নিয়ে এসো। আমি নিচে গেলাম। মিশকা যেতেই আবরার দরজা আটকে দিল। তারপর ধীর পায়ে রায়ের কাছে বসলো। রায়ের মাথায় আস্তে আস্তে হাত বুলাতে বুলাতে বলল, রায় শুনছো? সকাল হয়ে গেছে, উঠে পড়ো। রায়, এই রায় ওঠো। রায়ের কানে আবরারের আদুরে কথাগুলো যেতেই আস্তে করে চোখ মেলে তাকালো। রায় চোখ খুলে সবকিছু ঝাপসা দেখছে। রায় চোখ ডলতে ডলতে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? নিচে চলো, কাজ আছে। আগে ফ্রেশ হয়ে নাও। আবরার আর রায় ফ্রেশ হয়ে নিল। আবরার রায়কে নিয়ে নিচে গেল। নিচে যেতেই রায় সামনে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। এরা নাকি তার আপনজন। এদের সাথে 1 মিনিট কথা বলার জন্য কোনো একদিন কত চেষ্টা করেছে, কিন্তু কেউ কথা বলেনি। কিন্তু যেই দিন থেকে জেনেছে সে আর বাঁচবে না, ওই দিন থেকে যোগাযোগ করার সাহস করেনি। রায়কে দেখে রায়ের মামা দৌড়ে ওর কাছে এসে জড়িয়ে ধরে। তারপর বলে, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি। আমি মানুষের কথা বিশ্বাস করে তোকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই মামা। তোমাকে আমার বাবার জায়গাটা আমি দিয়েছি, তাই নিজের মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে জাহান্নামী করো না। রায়ের মামি এসে বলে, আমাকেও ক্ষমা করে দে। তুই থাকতে আমি বুঝিনি মা। তুই চলে আসার পর আমি আমার ভুল বুঝেছি। আমাকে একবার ক্ষমা করে দে মা। গ্রামের সবাই এখন জানে তোর কোনো দোষ নেই। জয়নাল সব স্বীকার করেছে। আমার ঘটনার সাথে জয়নালের কি সম্পর্ক মামি? তুই তো জানিস জয়নাল তোকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোর মামা রাজি ছিল না। তোকে বিয়ে করতে না পেরে জয়নাল রেগে যায়। তুই যেদিন ওই কুঁড়ে ঘরে গিয়েছিলি ওই রাতে জয়নালও গিয়েছিল তোর সাথে। আবরারকে দেখে ও শয়তানি চাল চালে। সকাল হতেই ও লোক নিয়ে আসে আর পুরো গ্রামে রটিয়ে দেয় তুই ব্যভিচার করেছিস। তা জয়নাল কেন স্বীকার করলো যে আমি কিছু করিনি? 3 দিন আগে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ও মরার আগে সব স্বীকার করেছে, তোর কাছে ক্ষমা চেয়েছে। রায় হাসল। চোখের পানিগুলো আজ আর ঝরাতে চায় না ও। নিজের মনকে শক্ত করল রায়। তারপর নিজের মা বাবার দিকে ইশারা করে বলল, ওনারা কেন এসেছেন এখানে? রায়ের মামা বলল, তোর বাবা তোকে নিতে এসেছে। বাবার দিকে তাকিয়ে বলল, তা এত বছর পর কেন নিতে এসেছে? আমি তো অলক্ষী, নাকি আমাকে আরও আঘাত করা বাকি আছে? লাঠি, বেল্ট, খুন্তি কোনো কিছু তো বাদ দেননি, নাকি আরও মারা বাকি আছে? রায়ের বাবা রায়ের কাছে এসে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝিনি। আমি কোনোদিন সত্য মিথ্যা যাচাই করিনি। তোকে বিনা কারণে শাস্তি দিয়েছি। আমি জেনে গেছি তুই কোনো দোষ করিসনি। রায়ের সৎমা এসে বলল, আমাকে ক্ষমা করে দে রায়, আমিও বুঝিনি। তুই ক্ষমা না করলে আমার কোথাও জায়গা হবে না রে মা।
আপনার কখনো কোনো দোষ আমি দেইনি। আসলে সব দোষ আমার কপালের। তা না হলে আমার মা কেন মরে যাবে? মা মরার পর বাবা কেন পাল্টে যাবে? আমি কেন দিনের পর দিন অনাহারে কাটাবো? আমি কেন দোষ না করেও শাস্তি পাবো? কোনো দোষ না করেও চরিত্রহীনতার অপবাদ পেয়েছি আমি। দিনের পর দিন আশেপাশের মানুষের খারাপ কথা শুনেছি। নিজের স্বামী 2 বছর কথাই বলেনি, কিন্তু এত কিছুর মাঝে আমার দোষ কি? আপনার কোনো দোষ নেই। আপনি ভালো থাকুন, এটাই আমি চাই। আপনি আমার সৎমা নন, আপনি আমার মা। মায়ের প্রতি সন্তানের কখনো অভিযোগ থাকতে পারে না, তাই আমারও নেই। 2 দিন পার হয়ে গেছে। রায়ের মা বাবা আর মামা মামি গতকাল চলে গেছে। রায়কে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। আজ একবার ডাক্তারের কাছেও রায় গিয়েছিল লুকিয়ে, কিন্তু এখন আর একা একা যায়নি। সাথে করে নিজের এক বান্ধবীকেও নিয়ে গিয়েছিল, কারণ এখন আর একা একা চলাফেরা করা তার পক্ষে সম্ভব না। আকাশে রাতের ছায়া নেমেছে। রায়ের মনটা বড্ড ভালো। মরার আগে কাছের মানুষদের দেখে যেতে পেরেছে। তারা ভালো থাকুক, তাদের প্রতি কোনো অভিযোগ নেই তার। অতীত জীবন ফেলে এসেছে রায়, এখন শুধুই একটু ভালো থাকার চেষ্টা। আবরারকে নিয়ে তার আরও কিছু সময় কাটানোর চেষ্টা। রায় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল। আজ রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছে রায়। কলেজের নাম করে এসেছে, বন্ধুটাও সাথে আছে। আজ বড্ড কষ্ট হয়েছে আসতে। কিছুক্ষণ পর রায়ের ডাক আসে। রায় চেম্বারে যে রিপোর্টগুলো দেখাতেই ডাক্তার বলল, সরি মিসেস খান, আপনার অবস্থা একেবারে শেষের দিকে। আপনার হাতে আর 1 সপ্তাহের মতো সময় আছে। আপনার যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। টিউমার ছড়িয়ে গেছে। এই 1 সপ্তাহ আপনার সাথে ভয়াবহ ঘটনা ঘটবে। আপনি দয়া করে হাসপাতালে ভর্তি হন। রায় ডাক্তারের দিকে তাকিয়ে বলল, এখন আমি আর মৃত্যুকে ভয় পাই না ম্যাম। আমার জন্য দোয়া করবেন যেন ওপারে ভালো থাকি খুব। রায় ডাক্তারের সাথে কথা বলে উঠে দাঁড়ালো। হঠাৎ ডাক্তারের চেম্বারের মধ্যে একজন প্রবেশ করলো। রায় সেদিকে তাকাতেই চমকে গেল। মানুষটাও রায়কে দেখে চমকে গেল। রায় ভয় মাখা কণ্ঠে বলে উঠল, সাদি ভাই, আপনি এখানে কেন? সাদি অবাক দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন? আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি, কিন্তু তুমি এখানে কেন? তোমার তো এখন কলেজে থাকার কথা, তাই না? রায় এবার ভয়ে কাঁপছে। তার খুব ভয় করছে। সাদি যদি আবরারকে বলে দেয়। রায় এবার ভয়ে কেঁদে দিল। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রায় কাঁদছ কেন বনু? কি হয়েছে? এই প্রিয়ন্তী, রায় কাঁদছে কেন? সাদি কথাটা ডাক্তারের দিকে তাকিয়ে বলল। ডাক্তার সাদির দিকে তাকিয়ে বলল, উনি আমার পেশেন্ট। গত 3.5 মাস ধরে আমি ওনার চিকিৎসা করছি। তুই ওনাকে কিভাবে চিনিস? আমার বন্ধুর বউ। এমন কি হয়েছে যে 3.5 মাস ধরে ওর চিকিৎসা চলছে? সব আমাকে বল। রায় এবার হু হু করে কেঁদে দিল। তারপর বলল, প্লিজ ভাইয়া, তুমি চলে যাও। তোমার কিচ্ছু জানতে হবে না, প্লিজ ভাইয়া। রায়, আমি প্রিয়ন্তীর সাথে কথা বলছি, তুমি কোনো কথা বলবে না। প্রিয়ন্তী, বল আমাকে কি হয়েছে? আসলে ওনার ব্রেন টিউমার হয়েছে, আর এটা অনেক পুরনো। টিউমারগুলো অনেক আগেই ছড়িয়ে পড়েছে। উনি এখন শেষ স্টেজে আছেন। ওনার হাতে আর বেশি সময় নেই সাদি। অলরেডি ওনার নাক, কান, মুখ থেকে রক্ত আসা শুরু হয়ে গেছে। আর বেশি দিন বাঁচবে না উনি। আর 1 সপ্তাহ সময় আছে। সাদির চোখ বেয়ে পানি পড়ছে। সাদি রায়ের দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। বুক ফেটে কান্না আসছে। নিজের বোনের মতো করে দেখা মেয়েটা নাকি আর বাঁচবে না। সাদি খুব কষ্টে রায়কে বলল, প্রিয়ন্তী যা বলছে তা কি সত্যি? রায় মজা করছে তাই না আমার সাথে? রায় কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। কি হলো? আমি কিছু বলছি। প্রিয়ন্তী যা বলছে তা কি সত্যি? রায় কান্নারত অবস্থায় মাথা নাড়ালো, যার অর্থ সত্যি। কেউ এ ব্যাপারে কিছু জানে? রায় কান্না করতে করতে বলল, কেউ জানে না। এত বড় একটা রোগের কথা কাউকে জানালে না কেন রায়? অন্তত আমাকে তো জানাতে পারতে। আবরার জানে এই ব্যাপারে? না, উনি কিছু জানে না। ওকে কেন বলনি তুমি? ওনাকে বলে আর কী বা করতাম? বিয়ের 2টা বছর তো আমাকে রেখে দূরেই থাকলেন। এতদিন পর উনি ঠিকই এলেন। সব কিছু হয়তো এতদিনে ঠিকও হয়ে যেত, কিন্তু এই রোগটা সব শেষ করে দিল ভাইয়া। বিশ্বাস করো, যদি একটা রাস্তা খোলা থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য সব করতাম। আমি একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি শুধু তার সাথে একটু ভালো থাকতে চেয়েছি কয়েকটা দিন। এটাই আমার কাছে অনেক। আমি আর কিছু চাই না ভাইয়া। আর আমি মরে গেলেই বা কার কি? কারো কিচ্ছু যায় আসবে না ভাইয়া। আর কার জন্য বেঁচে থাকবো বলো তো? সাদি চোখের পানি মুছে নিল। তারপর রায়ের হাত ধরে বলল, বাড়ি চলো, আমি নিয়ে যাচ্ছি। আর প্রিয়ন্তী, আমি অন্য একদিন আসব। সাদি গাড়ি চালাচ্ছে নিজের মতো, আর একটু পর পর চোখ মুছছে। আজ বড্ড কান্না পাচ্ছে সাদির। আচ্ছা, মায়া কি এমনই হয়? মেয়েটার উপর বড্ড মায়া জমে গেছে এতগুলো দিনে। মায়া বললে ভুল হবে। নিজের ছোট বোনের মতো ভালোবাসে সাদি। রায় বাইরে তাকিয়ে আছে। জীবনটা বড্ড হাহাকারে ভরা তার। প্রকৃতির এই স্নিগ্ধ বাতাস আজ বিষাদের গান গাইছে। কোথাও বসন্ত নেই। গাড়ি চলতে চলতে থেমে গেল। রায় সামনে তাকাতে দেখল বাড়ি চলে এসেছে। রায় সাদির দিকে তাকিয়ে হালকা হেসে বলল,
আমি আসি ভাইয়া, আর দেখা হবে কিনা জানি না, তবে আমার জানাজায় তোমার দাওয়াত রইল, আর খাটিয়ার একটা পায়া তুমি কাঁধে তুলে নিও। সাদি এবার কেঁদে দিল। রায়ের হাত জড়িয়ে ধরে বলল, এইসব কথা আমি শুনতে পারছি না। একটা ভাইয়ের কাছে যে এই কথাগুলো কতটা যন্ত্রণাদায়ক তা বুঝলে এভাবে বলতে না। আমাকে এই ব্যাপারে কি আগে বলা যেত না? আমি দরকার পড়লে বিদেশ নিয়ে যেতাম। কাজটা ঠিক করলে না একদম। রায়েরও বড্ড কান্না পাচ্ছে। তাকেও এইভাবে একজন বোনের চোখে দেখে, এটা তার জানাই ছিল না। রায় চোখের পানি মুছে বলল, আমি বাড়ির ভেতরে যাই ভাইয়া, তুমিও চলে যাও। আর প্লিজ ভাইয়া কাউকে কিছু বলো না, আমার শরীরটা অনেক খারাপ লাগছে, আমি কোনো প্রেশার নিতে চাই না আর। সাদি চোখের পানি মুছে নিল, তারপর বলল, আমি রাতে এসে দেখে যাব, কেমন? এবার যাও। সাদি রায়কে নামিয়ে দিয়ে চলে গেল, আর রায় বাড়ির ভেতরে ঢুকলো। রায় বাড়ির ভেতরে যেয়ে দেখল সবাই ড্রয়িং রুমে বসে আছে। আনিলা বেগম ধীর পায়ে রায়ের দিকে এগিয়ে এলেন। রায় আনিলা বেগমকে দেখে মুচকি হাসল, কিন্তু আজ আর তিনি প্রতিদিনের মতো রায়কে দুই হাতে আগলে নিলেন না। হঠাৎ করে রায়ের ডান গালে সজোরে একটা থাপ্পড় দিলেন আনিলা বেগম। দুর্বল শরীরে রায় এই চটটা নিতে পারল না, ছিটকে পড়ল ফ্লোরে। আনিলা বেগম চিৎকার করে বলল, কিভাবে পারলি আমাদেরকে ঠকাতে? আমরা সবাই কি তোকে কম ভালোবাসতাম? হ্যাঁ, আমরা কি চাইনি আবরারের সাথে তুই ভালো থাক? আমার আজ কি মনে হচ্ছে জানিস? হ্যাঁ, আমার ছেলে এতদিন যা করেছে একদম ঠিক করেছে। আবরারের ফুপু ঠিকই বলে, তুই একটা অলক্ষী মেয়ে। যেদিন থেকে আমার ছেলের জীবনে এসেছিস ঠিক ওই দিন থেকে ওর জীবনটা শেষ হয়ে গেছে। রায়ের গাল বেয়ে পানি পড়ছে। রায় কাঁপা কণ্ঠে বলল, আমি কি করেছি মা? একবার তো বলো। একে তো পাপ করেছিস, আবার কথাও বলছিস কেন রে? সাদিকে যখন এতই ভালো লাগে তখন আমাদের বললেই তো হতো। লুকিয়ে লুকিয়ে পরকীয়া কেন করছিস? মা এসব কি বলছো তুমি? রায় আবরারের কাছে দৌড়ে গেল, তারপর বলল, আবরার দেখুন না মা কি বলছে, আপনি তো কিছু বলুন। আজকে কলেজে কেন যাওনি? আমি অসুস্থ হওয়ার পরেও অনেকদিন কলেজের নাম করে তুমি বাসা থেকে বের হয়েছ, কিন্তু কলেজে যাওনি। কোথায় গিয়েছিলে এতদিন? রায় চুপ করে আছে আর কাঁদছে। রায়কে চুপ করে থাকতে দেখে আবরার চিৎকার করে উঠল, তারপর বলল, কি হলো, কথা বলছিস না কেন? আর কত বেইমানি করবি আমার সাথে? আজ সাদির সাথে কোথায় গিয়েছিলি তুই? বল আমাকে। আজ যদি তোর কলেজে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না কোন হোটেলে গিয়েছিলি ওর সাথে, বল আমাকে। রায় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি আর শুনতে চাই না, প্লিজ আপনি আর একটা কথাও বলবেন না আমাকে। আমাকে মেরে ফেলুন, কিন্তু এগুলো বলবেন না, আমি কিচ্ছু করিনি। তাহলে বলো, সাদির সাথে কোথায় গিয়েছিলে? আবরার বলল, আমি বলতে পারবো না কিচ্ছু আপনাকে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কী সব বলছেন আপনি? আমি কোথাও যাব না আপনাকে ছাড়া। রায় কথাটা বলেই আবরারকে ধরতে গেলে সে সরে গেল। ওই পাপি হাত দিয়ে আমায় একদম ছোঁয়ার চেষ্টা করবি না তুই, বেরিয়ে যা। আমি যাব না। আবরার এইবার রায়ের হাত খুব শক্ত করে চেপে ধরল, তারপর টানতে টানতে নিয়ে গেল বাড়ির বাইরে। আর রায় চিৎকার করে কাঁদতে লাগলো। রায়কে বাড়ির বাইরে ছুঁড়ে ফেললো আবরার, তারপর বলল, এই বাড়িতে কোনো পতিতার জায়গা হবে না। রায় কোনো রকম দৌড়ে গেটের কাছে আসার আগেই আবরার গেট লাগিয়ে দিল। রায় লোহার গেটে একের পর এক আঘাত করতে লাগলো। রায় কাঁদতে কাঁদতে বলল, আবরার একটু দয়া করুন আমার ওপর, আপনি দয়া করে এমন করবেন না। আমাকে আর কয়েকটা দিন এখানে থাকতে দিন, তারপর এমনিতে সব জানতে পারবেন। আমার মুখ থেকে আর কোনো কিছু শুনতে হবে না আপনাকে। একটু দয়া করুন আবরার, আবরার দরজাটা খুলুন প্লিজ। আবরার গেট খুলল না, গেটের এপাশে দাঁড়িয়ে রইল। হাতের তালু দিয়ে চোখের পানি মুছে নিল, তারপর হাঁটা দিল বাড়ির দিকে। কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল আবরার, তারপর ঘরের দরজা আটকে দিল। অপরদিকে রায় আবরারকে ডেকেই চলেছে। আবরার নিজের জানলার পর্দা সামান্য ফাঁকা করল। আবরার জানলা থেকে গেট স্পষ্ট দেখা যায়। রায় যে গেটে হাত দিয়ে আঘাত করছে তা দেখতে পারছে আবরার। না, আবরার গলবে না কোনো মতেই এই ছলনার মায়ায়। অনেক ছাড় দিয়েছে, কিন্তু আর না। অন্যদিকে রায় ক্লান্ত হয়ে পড়েছে গেটে আঘাত করতে করতে। চিৎকার করে ডাকতেও কষ্ট হচ্ছে, কান্না করার কারণে মাথা ব্যথা করছে। রায় কাঁদতে কাঁদতে বসে বলল, হে আল্লাহ, তুমি কি দেখো না এতই যদি কষ্ট দেবে তাহলে কেন এই জীবন আমাকে দিয়েছ? এভাবে আস্তে আস্তে না মেরে একেবারে নিয়ে যাও। তিলে তিলে আর মরতে পারছি না, না কাউকে বলতে পারছি আর না কাউকে নিয়ে বাঁচতে পারছি। আমি আর পারছি না, আমাকে তুমি মুক্তি দাও খোদা। রায় হাউমাউ করে কাঁদতে লাগলো। অপরদিকে সাদি আবরার বাড়ির দিকে যাচ্ছে। রায় ভুল করে ওর মেডিকেলের কাগজগুলোই নেয়নি। সাদি ওইগুলো দিতেই আবার আসছে। কিছু দূর যেতেই কাগজগুলো সাদির চোখে পড়ে। সাদির গাড়ি আবরারের বাড়ির কাছে অনেকটা চলে এসেছে। সাদি দূর থেকে রায়কে গেটের কাছে এলোমেলোভাবে বসে থাকতে দেখে চমকে গেল। গাড়ি চালিয়ে গেটের কাছে আসতেই সে সত্যিই চমকে গেল। রায় এইভাবে কেন কাঁদছে
তা সাদি বুঝল না। দ্রুত গাড়ি থেকে নেমে আসলো। আবরার জানলা দিয়ে সবই দেখছে। এতক্ষণ চোখ থেকে নোনা জল বের হলেও এখন তার রং বদলে গেছে। আবরারের শরীর কাঁপছে রাগে। সাদিকে এখনই মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে। সাদি দৌড়ে রায়ের কাছে এসে বলল, রায় বোন, তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? বাড়ির সবাই কোথায়? রায় শুধু কেঁদেই যাচ্ছে, কোনো কথা বলছে না। সাদি বলল, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমি ভেতরে যেয়ে কথা বলছি। রায় সাদির হাত ধরে আটকালো, তারপর বলল, ওখানে যেয়ে লাভ নেই ভাইয়া। কেন, কি হয়েছে? আর হাতের এই অবস্থা কেন রায়? হাত ফেটে রক্ত বের হচ্ছে, কিভাবে হলো এমন? কেউ কিছু বলেছে? আমাকে বল, তাড়াতাড়ি কি হয়েছে বল। রায় কাঁদতে কাঁদতে সব বলল সাদিকে। সাদির শরীর এখন রাগে কাঁপছে। সাদি বাড়ির ভেতর ঢুকবে বলে পা বাড়াতে রায় বলল, আমাকে জীবনের শেষ কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে সাদি ভাই? তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো। তোমার বাড়ির সব কাজ আমি করে দেব। প্লিজ সাদি ভাই, শুধু 2 বেলা খেতে দিলেই হবে। তুমি আমাকে সবার মতো ছুড়ে ফেলো না, একটু দয়া করো আমার ওপর। সাদি নিজেকে আর আটকে রাখতে পারল না, রায়কে জড়িয়ে ধরল, তারপর নিজেও কেঁদে দিল শব্দ করে। এইরকম একটা মেয়েকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে তা সাদি বুঝে উঠতে পারছে না। সাদি কাঁদতে কাঁদতে বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই, আমি তোর চিকিৎসা করাবো, তোর কিচ্ছু হবে না, এখানে আর এক মুহূর্ত না, চল আমার সাথে। সাদি রায়কে গাড়িতে বসিয়ে দিল। অন্যদিকে সাদিকে দেখে আবরার খুব রাগ হলেও যখন দেখল সাদি রায়কে জড়িয়ে ধরেছে তখন তার রাগ পাহাড় সমান কষ্টে রূপ নিল। চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল। বাইরের রূপ সবাই দেখলেও ভেতরের কষ্ট কেউ দেখে না। আনিলা বেগম আর মিশকাও এই দৃশ্য দেখেছে। সাদি যে রায়কে জড়িয়ে ধরেছে আর রায় যে সাদির হাত ধরেছে। আবরারের ফুপু আনিলা বেগমের কাছে এসে বলল, দেখলে তো আনিলা, কি থেকে কি হয়ে গেল? আগে কতবার সাবধান করেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে নিলে না। মিশকার দিকে তাকিয়ে বলল, দেখলি তো মিশকা, তলে তলে রায়ের সাথে কত কি করছে সাদি। আহারে, তোরা কিছু বুঝতেও পারলি না। মিশকা নিজেকে আর আটকে রাখতে না পেরে নিজের ঘরের দিকে দৌড়ে গেল। আনিলা বেগম মিশকার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিশকা যে সাদিকে পছন্দ করে এটা সে ভালো করেই বুঝতে পারে, কিন্তু তারা যে একে অপরকে ভালোবাসে তা জানে না। রাত গভীর হচ্ছে, ঘড়ির কাঁটায় 2টা বাজে। আবরার ঘরের ফ্লোরে শুয়ে আছে। সারা ঘর জুড়ে সিগারেটের গন্ধ, মদের বোতলগুলো মেঝেতে পড়ে আছে। রায়ের একটা ছবি সামনে নিয়ে আবরার বলল, তুমি আমাকে এতদিন দয়া করেছো তাই না? ভালো মানুষের মুখোশ পরে সবাইকে ধোঁকা দিতে পারলেও আমাকে পারবে না। কি ভেবেছ বিদেশে বসে তোমার কোনো খোঁজ আমি নেইনি? তোমার সব খোঁজ আমি ফুপুর কাছ থেকে নিয়েছি। আমি তো তোমাকে প্রথম দেখেই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমায় বুঝলে না। তুমি জানো আমি কেন বিদেশে গিয়েছিলাম? তুমি তখন অনেক ছোট ছিলে রাই, তাই আলগা রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। জানো ওখানে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হতো। আর ফুপু যখন তোমার আর সাদির ক্লোজ ছবিগুলো পাঠাতো তখন হৃদয়টা বারবার ভেঙে যেত আমার। তুমি বুঝোনি রাই, তোমাকে সংসার নামক বেড়া জালে আটকাতে চাইনি। তোমাকে চিনতে চেয়েছিলাম আস্তে আস্তে, জানতে চেয়েছিলাম আমি সংসার মানেই তো আর এক বিছানায় শোয়া না। সংসার মানে ভালোবাসা, যেখানে হৃদয়ের বন্ধন থাকবে। কিন্তু তুমি তো মুখোশের আড়ালে থাকা এক নারী, তাই আমি বুঝতে পারিনি তোমাকে। অপরদিকে মিশকা সাদিকে ভুল বুঝে যা নয় তাই মেসেজ দিয়ে লিখে দিয়েছে, তারপর সব জায়গা থেকে ব্লক করে দিল। অপরদিকে সাদি মিশকার সাথে যোগাযোগ করতে যেও বারবার ব্যর্থ হলো। রায়ের গা কাঁপিয়ে জ্বর এসেছে। সাদির মা বাবা অনেক ভালো। সাদির মা রায়কে ধরে কেঁদেই দিয়েছিল সব শুনে। রায়কে ভালো একটা ঘরে থাকতে দিয়েছে। আনিলা বেগম যেমন রায়কে খাইয়ে দিত ঠিক তেমনই সাদির মা রায়কে খাইয়ে দিয়ে গেছে। রাত 12টার দিকে রায়ের জ্বর এসেছে। রায় মাথার ব্যথায় ছটফট করছে। এত রাতে কাউকে বিরক্ত করতে চায় না সে। রায় খুব কষ্টে বিছানা থেকে উঠে বসলো, তারপর দেয়াল ধরে কোনো রকম ওয়াশরুমে গেল। বেসিন থেকে পানি নিয়ে মাথায় দিতে লাগলো। রায় হাঁপাচ্ছে। রায় নিজের নাকে ও কানে আবারও প্রচণ্ড ব্যথা অনুভব করলো। রায় আয়নার দিকে তাকিয়ে দেখলো আবারও সে রক্ত আসছে, গল গল করে রক্ত আসছে। রায় নিজের মাথা চেপে ধরল, আর পারছে না সে। রায়ের হঠাৎ কেন জানি মনে হলো তার চুলগুলো গোড়া থেকে উঠে গেছে তার হাতের চাপে। রায় নিজের একটা হাত সামনে আনতেই চমকে গেল। রায়ের হাতে তার আস্ত চুলের গোছা। রায় হাত দিয়ে নিজের চুলগুলো আবারও আলগা করে টান দিল। দেখতে পেল তার রেশমি চুলগুলো উঠে আসছে। চোখ দুটো জলে ভরে এলো তার প্রিয় কোনো জিনিস তার কাছে যেন থাকতে চায় না। রায় শুধু তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের দিকে। কতটা অসহায় সে। নিজের প্রতিবিম্বটা যেন তাকে দেখে হাসছে। এটা একটা ভয়ঙ্কর হাসি। রায়ের চোখ ঝাপসা হয়ে গেল। দুর্বল শরীরটা ঢলে পড়ল ওয়াশরুমের চকচকে মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই মুখ থেকে গল গল করে বেরিয়ে এলো রক্তস্রোত। ঝাপসা চোখ দুটো বন্ধ হয়ে এলো। রাতের অন্ধকার কেটে গেছে, চারিদিকে আলো ফুটে উঠেছে। অন্ধকার রাতকে বিদায় জানিয়ে আবারও দিনের আগমন, কিন্তু সবার জীবনে আলোর দেখা মেলে না।
যেখানে কেবল অন্ধকারের রাজত্ব। রায়ের ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দিচ্ছে সাদি। একটু আগে একজন সার্ভেন্ট রায়কে ডাকতে এসেছিল। রায়ের ব্যাপারে বাড়ির সবাই জানে। রায় যখন অনেক ডাকার পরেও আর সাড়া দিল না, তখন সার্ভেন্ট সবাইকে ডেকে নিয়ে আসে। 15 মিনিট যাবৎ সাদির দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে। গলা ফাটিয়ে রায়কে সবাই ডেকে যাচ্ছে, কিন্তু দরজার ওপারে থাকা মানুষটা আজ বড্ড অসহায়। ভাইয়ের মতো মানুষটা চিৎকার কানে ভেসে গেলেও কিছু তার করার নেই। ওপরওয়ালা তার সব শক্তি কেড়ে নিয়েছে, তবুও নিজের চোখজোড়া খুলে রাখার চেষ্টা করেছে সে। সাদি চিৎকার করে ডাকলো, রায় দরজা খোল, এমন করিস না, ভাই দরজা ভেঙে তোকে বের করবে, ভয় পাস না কেমন। সাদির মা চোখের পানি মুছে নিলেন। এর মধ্যে দরজার লক কাটার লোকেরা চলে এসেছে। তারা নিজেদের কাজ শুরু করে দিল। সাথে সাথে দরজার লক কাটতে খুব একটা সমস্যা হলো না। মিনিট 2-এর মধ্যে দরজার লক খুলে গেল। দরজার লক খুলতেই সাদি দৌড়ে ঘরে গেল। রায়কে ঘরে না পেয়ে বারান্দায় ছুটে গেল সাদি, কিন্তু সেখানেও রায়কে পেল না। হঠাৎ সাদি নিজের মায়ের চিৎকার শুনতে পেল। সে রায়ের নাম ধরে চিৎকার করছে। দৌড়ে ওয়াশরুমের মধ্যে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য সাদি দেখতে পেল। তার চোখের সামনে রায় নামের সহজ সরল মেয়েটা পড়ে আছে, যার মাথার চুল নেই, যে চুল কিনা মেয়েদের সৌন্দর্যের অংশ। চুলগুলো ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে। যে মুখটা আগে খুশিতে লাল হয়ে যেত, যে মুখটা আগে লজ্জা পেলে লাল হয়ে যেত, সেই মুখটা আজ লাল রঙে রঞ্জিত। মায়াবী চোখজোড়া আজ গর্তে প্রবেশ করেছে। চেহারায় সৌন্দর্য বিলুপ্ত হয়ে গেছে, ঠোঁট শুষ্ক হয়ে গেছে। রায়ের নিথর দেহটা পড়ে আছে ফ্লোরে। এই দৃশ্য কি সত্যি সহ্য করা যায়? সাদি তা জানে না। এর জন্যই হয়তো সাহিত্যিকরা বলেন, কারো চোখের প্রেমে পড়তে নেই, অন্ধ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যাবে। কারো চুলের প্রেমে পড়তে নেই, ক্যান্সারে ঝরে যেতে পারে। কারো রূপের প্রেমে পড়তে নেই, আগুনে ঝলসে যেতে পারে। কারো হাসির প্রেমে পড়তে নেই, চর্মরোগের প্রভাবে নষ্ট হতে পারে। কারো কথার প্রেমে পড়তে নেই, যে কোনো সময় বোবা হয়ে যেতে পারে। যদি সত্যিই কারো প্রেমে পড়তে হয়, তবে ব্যক্তিত্বের প্রেমে পড়ো। ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না, তা কেবল সুন্দর হয় দিনকে দিন। অপরদিকে সেই রূপের মোহে আজ দুনিয়া মত্ত, যা কিনা নষ্ট হতে পারে চোখের নিমিষে। রায়ের কাঁধে সাদি একের পর এক ধাক্কা দিতে লাগলো। রায় পিটপিট করে নিজের চোখ জোড়া খুলল। তারপর খুব কষ্ট করে বলল, আমায় একটু পানি দেবে সাদি ভাই, বড্ড পিপাসা লেগেছে। সাদি রায়কে কোলে করে ঘরে নিয়ে আসলো। সাদির মা কাঁদতে কাঁদতে পানি আনতে গেলেন। রায়ের চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। রায়ের মাথাটা সাদির কোলে। সাদির মা পানি নিয়ে ঘরে আসলেন। রায়ের মুখের কাছে পানি ধরলেন। রায় নিজের মুখটা বাড়িয়ে দিল। রায়কে কাঁদতে কাঁদতে পানি খাইয়ে দিতে লাগলো সাদির মা। মেয়েটা বড্ড ভালো, কিন্তু আজ তার এই অবস্থা দেখে মেনে নিতে পারছেন না। রায়ের গলা থেকে পানি নিচে গেল না। রায়ের গলা থেকে আবারও রক্তের স্রোত আসতে লাগলো। নাক আর কান থেকে প্রবল বেগে রক্ত আসতে লাগলো। রায় নিজের গলা চেপে ধরল 2 হাতে। রায়ের চোখ উল্টে গেছে। সাদি আর দেরি করল না, রায়কে আবারও কোলে তুলে নিল। সাদি রায়কে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে নিয়ে শুয়ে দিল তার মায়ের কোলে। তারপর নিজে ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে ফোন করলো তার ডাক্তার বান্ধবী প্রিয়ন্তীর কাছে। সাদি ফোন করার কিছুক্ষণ পরেই প্রিয়ন্তী রিসিভ করলো। তারপর বলল, হ্যাঁ সাদি বল, হঠাৎ ফোন করলি কেন? সাদি রায়ের অবস্থার কথা বিস্তারিত বলল, আর রায়ের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করতে বলল। তারপর ফোন রেখে দিল। অপরদিকে আবরারের হাতে রায়ের সাইন করা সেই ডিভোর্স পেপারটা। আবরার পেপারটার দিকে তাকিয়ে আছে। তারপর একটা কটাক্ষ হাসি দিয়ে বলল, কি ভেবেছ আবরার তোমাকে ছাড়া মরে যাবে? নো ডিয়ার, তুমি এই আবরার খান জয়কে এখনো চেনো না। এটা ঠিক, আমি আমার জীবনে আর কখনো কাউকে প্রবেশ করাতে পারবো না, কিন্তু বেঁচে থাকবো আর তোমাকে ছাড়াই। আমি কাল চলে যাব, সারা জীবনের মতো তোমাকে রেখে। ভালো থেকো তুমি। নিজের চোখের পানিটা আবরার মুছে নিল হাতের তালু দিয়ে। অপরদিকে সাদির গাড়ি ট্রাফিক জ্যামে আটকে পড়েছে। জ্যাম ছাড়তে দেরি হবে। এদিকে রায়ের অবস্থা বেগতিক হচ্ছে। হঠাৎই সাদির মা সাদিকে বলল, সাদি, রায় কোনো রেসপন্স করছে না, তাড়াতাড়ি কিছু কর বাবা। সাদি ঘাড় ঘুরিয়ে দেখল রায়ের অসহায় মুখটা। সাদি গাড়ি থেকে বেরিয়ে এলো। রায়কে গাড়ি থেকে বের করলো। তারপর কোলে নিয়ে ছুট লাগালো আর চিৎকার করে কাঁদতে কাঁদতে রায়কে ডাকতে লাগলো। আচ্ছা, সাদির মতো এই নিঃস্বার্থ মানুষটার কান্না ভেজা চিৎকার কি রায়ের কানে পৌঁছাবে, নাকি এখানেই শেষ হবে শ্রাবণ আধারে তুমি? রায়ের নিস্তেজ শরীরটা নিয়ে ছুটে চলেছে সাদি। হাজারো মানুষের ভিড়ে সাদির মতো লোকের আজ বড্ড অভাব। বড্ড দেরি হয়ে যাচ্ছে রায়কে নিয়ে যেতে। সাদি চলমান গাড়িগুলোর থেকে সাহায্য চাইতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। বাস্তবতা বড্ড কঠিন। এখানে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। এই দুনিয়াতে কেউ কারো নয়,
সবই 2 দিনের মায়া। সাদির ডাকে চকচক করা প্রাইভেট কারের মালিকেরা সাড়া দিল না, কিন্তু একজন বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো। বৃদ্ধ লোকটা ভরাট গলায় বলল, আব্বা, আমার ভাঙ্গা ভ্যান গাড়িটায় আমারে উঠান। আপনি কই যাইবেন? আমি লইয়া যাইতাছি। সাদির চোখ ছলছল করে উঠল। যে মানুষটা কিনা কোটি টাকার গাড়ি ছাড়া কখনো বের হয়নি, সে আজ কতটা অসহায়। রায়কে নিয়ে আসার সময় মানিব্যাগটাও নিয়ে আসেনি, মোবাইলটাও ভুল করে গাড়িতে ফেলে এসেছে। কারো কাছে সাহায্য নিতে পারছে না। এর জন্যই হয়তো টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই। কারণ আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ জানে না। কখন কার সাহায্য দরকার হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাদি সময় নষ্ট করল না, রায়কে ভ্যান গাড়িটার মধ্যে শুইয়ে দিল। ভ্যান গাড়িটা বৃদ্ধ লোকটা বাতাসের বেগে চালাতে লাগলো। এই দুনিয়াতে আল্লাহ যাকে অর্থ দেয় তাকে মন দেয় না, আর যাকে মন দেয় তাকে অর্থ দেয় না। তাই হয়তো চোখের সামনে কেউ মরে গেলেও কারো কিচ্ছু যায় আসে না। অপরদিকে মিশকা নিজের ঘরে বসে আছে। আজ একদিন সে খাওয়া দাওয়া করছে না। মেয়েটার পাগল প্রায় অবস্থা। সাদি কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো? মিশকা ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করে নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই মিশকা সেদিকে তাকালো। আনিলা বেগম মেয়ের চোখের পানি মুছে দিল। মিশকা নিজের মাকে ধরে জোরে কেঁদে উঠল। আড়াল থেকে আবরার ফুপু সবই দেখল। তার মুখে হাসি। সে তো এটাই চেয়েছিল। ভালোবাসার মানুষকে হারানোর যে কতটা কষ্ট তা আফজাল খানের ছেলে মেয়ে বুঝবে, যেমনটা একদিন সেও পেয়েছিল। আফজাল খান সেই দিন তার চোখের পানির ভাষা বোঝেনি, কিন্তু এবার নিজের ছেলে মেয়ের চোখের পানির ভাষা বুঝবে। রায়কে কিছুক্ষণ আগে সাদি হাসপাতালে এনেছে। ডাক্তাররা রায়ের চিকিৎসা শুরু করেছে। রায়ের অবস্থা ভালো না, হার্টবিট অনেক কম, রায়ের জ্ঞান নেই। সাদি প্রিয়ন্তীর মোবাইল থেকে নিজের ম্যানেজারকে কল করে টাকার ব্যবস্থা করতে বলেছে। 24 ঘন্টার মধ্যে রায়কে সিঙ্গাপুরে নেওয়ার সব ব্যবস্থা করতে বলেছে সাদি। 4-5 জন ডাক্তার রায়কে দেখছে। রায়ের কাছে কারো যাওয়া নিষেধ। আইসিইউ থেকে প্রিয়ন্তী বেরিয়ে আসতেই সাদি বলল, কিরে, রায়ের কি খবর? ও ঠিক আছে তো? আমি ওকে কালকের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাব। রায় ঠিক হয়ে যাবে তো? বল না। প্রিয়ন্তী হতাশ কণ্ঠে বলল, সাদি, উত্তেজিত হোস না, রায়ের হাতে সময় নেই। 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না আসে তাহলে শেষ কথাটুকু বলতে পারবি না। রোগটা একেবারে ছড়িয়ে পড়ে তারপর ধরা পড়েছে, আর ওর অবস্থা এখন এতটাই খারাপ যে কোথাও নিয়ে গেলেও আর কাজ হবে না। ওর ব্রেনে ছড়িয়ে পড়েছে টিউমারের বিষাক্ততা। যদি 1 বছর আগেও রোগটা ধরা পড়তো তবুও বাঁচানো যেত, কিন্তু এখন আর সম্ভব না। সাদি ফ্লোরে বসে পড়ল। অবশেষে সে চেয়েও কিছু করতে পারবে না। মেয়েটা তার সামনে এভাবে ঝরে যাবে অকালে। সাদি উঠে রায়ের দিকে তাকালো। বেডের ওপর কত নিশ্চিন্তে শুয়ে আছে। মুখটা কালো হয়ে গেছে, পুরো মাথার চুলের ছিটে ফোটাও নেই। ডাক্তার নাকের ভেতরে চিকন পাইপ ঢুকিয়ে দিয়েছে। পাইপটা ঢুকানোর সময় নড়ে উঠেছিল, হয়তো প্রচণ্ড কষ্ট হয়েছিল তখন। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, চোখের চারপাশটা কালো হয়ে গেছে। পাশের মনিটরের সবুজ দাগটা আস্তে আস্তে ওঠানামা করছে। এই সবুজ দাগটা হঠাৎ যদি সমান হয়ে যায় তখন কি হবে? ভাবতে সাদির চোখ চিকচিক করে উঠল। দিন শেষে রাতের আগমন। রাত 12টা বাজে। সাদি কিছুক্ষণ আগে সামান্য খেয়েছে। ওর মা জোর করে খাইয়ে দিয়েছে। রায়ের চিকিৎসা চলছে। একবারের জন্য তার জ্ঞান ফেরেনি। অপরদিকে আবরার নিজের বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছে। রায়কে বড্ড দেখতে ইচ্ছে করছে। মেয়েটা একটাবারও তাকে কল করলো না। আবরার সিগারেটের অভিমানী ধোঁয়াগুলো উড়িয়ে দিল। রাতে কিছুই খায়নি আবরার। কেন যেন কিছুই ভালো লাগছে না। রায়কে খুব দেখতে ইচ্ছে করছে তার। নিজের সব কিছু প্যাকিং করেছে আবরার। কালকের ফ্লাইটে চলে যাবে বিদেশে, আবার আর কখনো আসবে না এই দেশে। আফজাল খান নিজের মাথায় হাত দিয়ে বসে আছেন। সে কিছুতে হিসাব মেলাতে পারছে না, কোথাও একটা ভুল হচ্ছে। আফজাল খানকে চিন্তিত দেখে আনিলা বেগম বললেন, ঘুমিয়ে পড়ো, রাত জাগতে নেই। আফজাল খান স্ত্রীর কথার ভাঁজে কিছুই বললেন না, শুয়ে পড়লেন। খোলা আকাশে তাকিয়ে আছে সাদি। তার ঠোঁটজোড়া কাঁপছে। বিনা দোষে আজ সে শাস্তি পাচ্ছে। সে তো মিশকাকে সব জানাতে চেয়েছিল রায়ের ব্যাপারে, কিন্তু সেই সময়টাও পেল না সে। ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে যে কত কষ্ট তা রায়কে দেখে বুঝেছে সে। ভালোবাসায় এত কষ্ট কেন? আবরার যদি রায়ের অবস্থা একবার জানতো তাহলে কি করত? আজকাল একটু বেশি কেঁদে ফেলেছে সাদি। হয়তো আপন মানুষদের হারানোর যন্ত্রণাগুলো এমনই হয়। অন্ধকার রাত পার হয়ে গেছে। সকালের সোনালি আলো সাদির চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। কাল রাতে হাসপাতালের বারান্দাতে কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি। রায়ের কথা মনে হতেই সাদি দৌড় লাগায় সেই দিকে। যে দেখে ডাক্তাররা রায়কে নিয়ে ব্যস্ত। সাদি প্রিয়ন্তীকে নার্সের মাধ্যমে একবার ডাকে। প্রিয়ন্তী আসতে সাদি বলে, রায় ঠিক আছে তো প্রিয়ন্তী? না রে, অবস্থা খুব খারাপ হচ্ছে, হার্টবিট কমে যাচ্ছে। ওর আত্মীয় স্বজন কেউ থাকলে আসতে বল, যেন শেষ দেখাটা দেখে নেয়। সাদি ঘাড় ঘুরিয়ে একবার রায়কে দেখল, তারপর দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো।
সাদি নিজের গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো অতি দ্রুত। কাল রাতে সাদির ম্যানেজার গাড়ি দিয়ে গেছে হাসপাতালে। সাদি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, অনেক সহ্য করেছে, আর না, এবার সে আবরারের মুখোমুখি হবে। সাদির গাড়ি এসে খান বাড়ির সামনে থামল। সাদি দারোয়ানকে গেট খুলে দিতে বলল, কিন্তু সে সাদির গলা পেয়েও খুলল না, কারণ তাকে নিষেধ করা হয়েছে যেন সাদিকে বা রায়কে ভেতরে ঢুকতে না দেয় দারোয়ান। দারোয়ান যখন গেট খুলল না তখন সাদির মেজাজ আরও বিগড়ে গেল। সাদি রেগে দারোয়ানকে বলল, দারোয়ান চাচা, গেটটা খুলে দাও, আমার মাথাটা তুমি গরম করো না প্লিজ, আমি গেট খুলতে পারবো না সাদি বাবা, আমি আপনারা ঢুকতে দিলে আমার চাকরি থাকবো না। সাদি এবার আর নিজের রাগ সামলাতে পারল না, পাশে পড়ে থাকা পাথরগুলো সজোরে গেটে মারতে লাগলো, গেট ভাঙচুর করতে লাগলো। আবরার মাত্র রেডি হয়ে নিচে আসে নাস্তা করার জন্য, কিন্তু হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনে থেমে যায়। এদিকে দারোয়ান খুব ভয় পেয়ে যায় সাদির কাছে, তাই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। দারোয়ানকে এইভাবে দৌড়ে আসতে দেখে আর ভাঙচুরের আওয়াজে আবরার বলল, কি হয়েছে চাচা, আপনি এভাবে দৌড়ে কেন এলেন, আর বাইরে এত কিসের আওয়াজ? দারোয়ান হাঁপাতে হাঁপাতে বলল, আবরার বাবা, বাইরে সাদি বাবা এসে, সে বাড়ির ভেতর ঢুকতে চাইতেছে, কিন্তু আপনি না করছেন তাই ঢুকতে দেয় নাই, এর জন্য গেট পাথর দিয়ে আঘাত করতেছে আর খুলতে কইতেছে। আবরার ছোট করে একটা নিঃশ্বাস নিল, তারপর বলল, ওকে ভেতরে আসতে দাও, যাও গেট খুলে দাও। দারোয়ান দৌড়ে গেল গেট খুলতে। দারোয়ান গেট খুলতে সাদি ভেতরে ঢুকলো। সাদি ভেতরে আসতে দেখলো বাড়ির সবাই আছে। সাদি একবার মিশকার দিকে তাকালো, তারপর বলল, বেশ ভালোই হয়েছে এখানে সবাই আছে, তা না হলে সত্য কথাগুলো কাদের বলতাম এখন। এখানে কেন এসেছিস তুই সাদি? আবরার শান্ত গলায় বলল। সাদি আবরারের কথায় জবাব দিল না, খাবারের টেবিলের দিকে একবার তাকালো, তারপর বলল, ও মা, এখানে দেখছি ভোজ সভা চলছে, তা এত খাবার কি করে তোদের গলা দিয়ে নামছে আবরার? আমি থাকতে তো এই খাবার তোদের গলা দিয়ে নামবে না। সাদি কথাগুলো বলে খাবারের টেবিলের সব খাবার উল্টে ফেলে দিল। কাঁচের জিনিসগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল, কাঁচ টুকরোতে পুরো ড্রয়িং রুম ভরে গেল। হঠাৎ সাদির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। চারদিকে পিনপতন নীরবতা। সাদি সেই দিকে একবার তাকিয়ে দেখলো মিশকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মিশকাটাই থাপ্পড়টা মেরেছে। সাদির চোখে চিকচিক করছে পানি। মিশকা সাদির কলার ধরে বলল, আর কত ঠকাবে আমাদের? আমাদের ভাই বোনের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি, এখন বাড়িতে এসে অশান্তি কেন করছো? আর যার জন্য এমন করেছো তাকে তো পেয়েছ, তাহলে আবার কি চাই? অবশ্য তোমাদের মতো চরিত্রহীন লোকেরা এর থেকে আর কী বা করতে পারে? এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকলো না সাদি, কারণ এবার মিশকা তার চরিত্র নিয়ে কথা বলেছে। সাদি এবার সজোরে সবার সামনে থাপ্পড় মারল মিশকার গালে। মিশকা ছিটকে পড়ল ফ্লোরে। সাদি কিছু বলবে তার আগেই আবরার ওকে এলোপাথারি মারতে লাগলো। আবরার সাদিকে মারতে মারতে বলল, তোকে আমি কখনো বন্ধু ভাবিনি, তোকে তো সবসময় ভাই ভেবে এসেছি, আর তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, আর এখন আমার বোনের গায়ে হাত দিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। সাদি একটা কথাও বলল না, একের পর এক থাপ্পড় আর খুশি খেয়েই গেল। একসময় আবরার ক্লান্ত হয়ে গেল, তাই থেমে গেল। এদিকে সাদির নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। আবরার সাদিকে ছেড়ে দিয়ে বলল, চলে যা এখান থেকে, তুই আর কখনো আমার সামনে আসিস না, চলে যা তুই, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমি চাই না তোর মায়ের কোল খালি হোক। আবরার উঠে যেতেই সাদি বলল, আমাকে কি সত্যি কখনো ভাই মনে করেছিস আবরার? যদি সত্যি নিজের আপন মনে করতি তাহলে একটাবার আমাকে সবটা বলতে পারতি। সাদির চোখের পানি মুছে বলল, আমি আসলেই এগুলোর প্রাপ্য, তা না হলে এত কিছুর পরেও কেউ আসে নাকি? যাই হোক, তুই যে বলিস আমি রায়কে কেড়ে নিয়েছি, তোর কাছে কি এমন প্রমাণ আছে এর বিরুদ্ধে? আবরার পেছনে ঘুরে বলল, একটা কথা কি জানিস, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর বেইমানরা কখনো নিজেদের বেইমানের কথা স্বীকার করে না। যাই হোক, তোর প্রমাণ চাই তো, দাঁড়া তোকে প্রমাণ দিচ্ছি। আবরার নিজের ফোন বের করলো, তারপর সাদি আর রায়ের বেশ কিছু ছবি দেখালো, যেখানে স্পষ্ট সাদি রায়কে প্রপোজ করছে আর রায় সাদির প্রপোজ গ্রহণ করছে। কিছু ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আরেকটা ভিডিওতে সাদি আর রায় নাচ করছে। সাদি ছবিগুলো দেখে উচ্চস্বরে হেসে দিল। সাদি এখন নিজের শরীরের কথা ভুলে হাসতে ব্যস্ত। সাদিকে হাসতে দেখে আবরার বলল, হাসছিস কেন এভাবে? এরপরও বলবি সব মিথ্যা, কিছু নেই তোদের মাঝে? সাদির হাসি থেমে গেল, চেহারায় দেখা দিল হাজারো অভিমান। সাদি ফোনটা নিয়ে মিশকার কাছে গেল, তারপর বলল, মিশকা, আবরার কি কখনো তোমাকে আমার আর রায়ের কোনো ব্যক্তিগত ছবি দেখিয়েছে? না, দেখায়নি আমাকে। মিশকা বলল, তোমার মনে আছে মিশকা, তোমাকে প্রপোজ করার কিছুদিন আগের কথা? ওই দিন আমি আর তুমি আর রায় ঘুরতে গিয়েছিলাম, তুমি আমাকে ডেয়ার দিয়ে বলেছিলে রায়কে প্রপোজ করতে। মিশকা মাথা নেড়ে সম্মতি জানালো। সাদি বলল, ওই দিনের ভিডিও আর ছবিগুলো সবাইকে দেখাও। মিশকা সাদির কথা মতো তাই করলো, আর ওই দিন যে শুধু একটা মজা করে সাদি রায়কে প্রপোজ করেছে তা আবরার বুঝে গেল। তারপর সাদি মিশকাকে বলল, মিশকা, তুমি আর আমি আর রায় একবার ঘুরতে গিয়েছিলাম, তোমরা রাস্তায় ফুচকা খেতে চেয়েছিলে, কিন্তু আমি ফুচকা খেতাম না, তাই রাই আমাকে জোর করে ওই দিন তোমার সামনে ফুচকা খাইয়ে দিয়েছিল।
ওই দিনের ছবিগুলো আবরারকে দেখাও তোমার ফোন থেকে। সাদির কথা মতো মিশকা আবরারকে দেখালো। অতঃপর সাদি বলল, মিশকা, তোমাকে প্রপোজ করার পর আমি তোমাকে আর রায়কে নিয়ে মজা করে নেচেছিলাম। ওই দিনের ভিডিওগুলো দেখাও আবরারকে। সব কিছু দেখার পর আবরার হিসাব ওলটপালট হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় মিশকা ছিল আর মিশকার ফোনের পিকচারগুলো তো দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু তার ফুপু যখন ছবিগুলো তাকে দিত তখন তো মিশকার ছবি সেখানে থাকতো না। সাদি আবরারকে বলল, আর কোনো প্রমাণ আছে আবরার? আবরার শান্ত হলো না, কঠিন গলায় বলল, বুঝলাম সব মিথ্যা। তাহলে রায় কলেজ ফাঁকি দিয়ে কেন তোর সাথে দেখা করতো? লাইক সিরিয়াসলি, রায় আমার সাথে দেখা করতো? কে বলেছে তোকে? আবরার, নিজের চোখে না দেখেই বিচার করলি? হ্যাঁ, তুই সত্যি জানতে চাস রায় কোথায় যেত? আমি আর কিছু জানতে চাই না, আর না কিছু বুঝতে চাই। আমি আজকের ফ্লাইটে চলে যাচ্ছি, এটাই শেষ কথা। চলে যা, আমি বাধা দেব না। যাওয়ার আগে সত্যিগুলো জেনে যা। এই একটু দাঁড়া, আমি আসছি। সাদি আস্তে আস্তে নিজের গাড়ির কাছে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কপাল ফেটে রক্ত ঝরছে। হাত দিয়ে নাকের রক্ত মুছতে মুছতে সাদি হেঁটে চলল। পায়ে কাচের টুকরো লেগে অনেক জায়গায় কেটে গেছে, তাই হাঁটতে পারছে না। প্রায় 15 মিনিট পর সাদি এলো। সাদির হাতে 3টা ফাইল। সে ফাইলগুলো একটা একটা করে খুলল, তারপর পড়তে লাগলো, যেখানে স্পষ্ট লেখা দীর্ঘ কয়েক বছর যাবৎ রোগী ব্রেন টিউমারে ভুগছে। মাথার চারদিকে টিউমার ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় রোগীর নাক মুখ থেকে রক্ত আসবে, রোগীর থেমে থেমে জ্বর আসবে, শেষ সময় রোগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, রোগীর মাথার চুল পড়ে যাবে, রোগীর চোখে ঝাপসা দেখবে। সাদি এক এক করে সব টেস্ট আর ডাক্তারের সকল নির্দেশনাবলী পড়ে শোনালো। কিন্তু সাদি কেন এগুলো বলছে এটাই কেউ বুঝতে পারছে না। এগুলো কেন আমাদেরকে পড়ে শোনাচ্ছিস? আবরার বলল। সাদি হাসলো, তারপর কাগজগুলো আবরারের কাছে দিয়ে বলল, রোগীর নামটা তো আগে দেখ। আবরার একরাশ বিরক্তি নিয়ে কাগজগুলো নিল। না চাইতেও একবার রোগীর নামটা দেখলো, আর এতেই তার পায়ের নিচের মাটি সরে গেল। আবরার চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যতই রায়ের উপর রাগ দেখা, কিন্তু ভালো তো বাসে। সাদি আবরারের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, এইগুলো যেই যেই দিন রায় ডাক্তারের কাছে গেছে তার কাগজ। তারিখগুলো দেখলেই বুঝবি। রায় ঠিক ওই দিনগুলোতে কলেজে যায়নি, আর ওই দিন রায় আমার সাথে দেখা করতে যায়নি, বরং ডাক্তারের কাছে গিয়েছিল। তুই কিভাবে জানলি রায়ের এই অবস্থা? আবরার বলল, রায় যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিত সে আমার কাছের একজন বান্ধবী, প্রিয়ন্তী। ওই দিন রায় যখন ডাক্তারের কাছে যায়, আমিও সেই দিন প্রিয়ন্তীর কাছে যাই বিশেষ দরকারে, আর সেখানে রায়কে দেখতে পাই। তারপর এক এক করে সব জানতে পারি, তারপর অনেক জোর করে ওকে পৌঁছে দিয়ে যাই। তাহলে ওই দিন যে তোরা একে অপরকে জড়িয়ে ধরেছিলি, ওটা কি ছিল? আবরার বলল। রায় নিজের মেডিকেলের কাগজগুলো নিতে ভুলে গিয়েছিল, তাই আমি সেগুলো দিতে তোদের বাড়ির দিকে রওনা দিই। কিন্তু তোদের বাড়ির সামনে এসে দেখে রায় গেটের সামনে বসে কাঁদছে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল, তাই কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরেছিল। আবরার নিজের ফুপুর দিকে তাকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ আবরার ওর ফুপুর দিকে তেড়ে গেল আর গলা টিপে ধরল। আবরার বলতে লাগলো, তোমাকে আমি ছাড়বো না। আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছ। তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে তো নিজের মায়ের মতোই ভালোবাসতাম। তাহলে কেন ফুপু, কেন এমন করলে? আফজাল খান, মিশকা সবাই এসে আবরারকে আটকালো, কারণ আর কিছুক্ষণ আবরার যদি ওর ফুপুর গলা ধরে রাখে তাহলে সে মারা যাবে। আবরারের ফুপু ছাড়া পেতেই কাশতে লাগলো। আবরার চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন আমাকে এই মহিলা ঠকিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। শুধু ওর জন্য আমি 2.5 বছর ধরে ঠিকমতো ঘুমাইনি। আমার সব শেষ করে দিয়েছে এই মহিলা। আবরার হাউমাউ করে কাঁদতে লাগলো। আবরার ফ্লোরে বসে কাঁদতে লাগলো, ফ্লোরে 2 হাত দিয়ে আঘাত করতে লাগলো। আফজাল খান বোনের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারল। তারপর বলল, কেন এমন করলি বল? কে এমন করেছিল আমার ছেলে যার জন্য এত বড় শাস্তি দিলি? রায়ের ফুপু এবার চিৎকার করে বলল, আমি কি করেছিলাম ভাইয়া যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছ? শুধু তো ভালোই বেসেছিলাম। তুমি আর বাবা মিলে দীপকে কেড়ে নাওনি আমার থেকে। তোমাদের জন্য আমার সংসার হয়নি, আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি। ভাইয়া, আমি যখন দীপকে নিয়ে সুখী হতে পারিনি, তখন তোমার ছেলেমেয়েরাও পারবে না। আমি সুখী হতে দেব না কখনো। বাড়ির সবাই থমকে গেল। আফজাল খান বোনের কাছে গিয়ে বলল, তুই আমাকে ভুল বুঝলি বোন। কে তোকে বলেছে দীপকে আমরা কেড়ে নিয়েছি তোর থেকে? দীপ নিজে আমাকে বলেছে। শুধু আমার জন্য ও নিজেও এখনো বিয়ে করেনি। তোমরা ওকে বলনি আমার জীবন থেকে ওকে সরে যেতে, নইলে তোমরা ওর পরিবারকে মেরে ফেলবে। আফজাল খান বোনের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আজ তোকে সব পরিষ্কার করে বলবো। তার আগে দীপ চৌধুরীর সাথে কথা বলি। আফজাল খান দীপ চৌধুরীকে কল করলো আর স্পিকার অন করে দিল। কিছুক্ষণ পর কল রিসিভ হতেই ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার মিস্টার খান, হঠাৎ আমাকে কেন কল করলেন? কল তো আমি আপনাকে করি প্রতিবার। ছেলে মেয়ে নিয়ে কেমন আছো দীপ? আমি ভালো আছি। তারা কিছুদিনের মধ্যেই আসবে বলেছে এই দেশে, কিন্তু আপনার বোকা বোনটা তো আর এর কিছুই জানে না।
আরে বেচারি আমার জন্য জীবন যৌবন সব শেষ করলো, কিন্তু আমাকে দেখুন, আমি তার গোপনে বিয়ে করে সন্তানের বাবাও হয়ে গেলাম, আর প্রতি মাসে আপনার থেকে 20 লাখ টাকা করে তো পাচ্ছি। টাকা না দিলে কি করব বলুন তো? আপনার বোনকে নিয়ে আসবো, তারপর বিদেশে পাচার করে দেব। আর আপনার বোনটা মনে করে আমি তাকে কত ভালোবাসি, নিজের মা বাবাকে বাঁচাতে তাকে বিয়ে করছি না। কিন্তু সে তো আর জানে না আমার মা বাবাই আসলে নেই, সব নকল মানুষ। কিন্তু দেখুন, আপনার আর আপনার বুড়ো বাপটার সাথে চালাকি করে আর পারলাম না। বুড়োটা তো মরেছে, আমি যে অনেক মেয়ের সাথে চিট করেছি তা ঠিক জেনে গেলেন, আর টাকার বিনিময়ে নিজের বোনটাকে বাঁচিয়ে রাখলেন। আফজাল খান ফোনটা কেটে দিলেন। এতক্ষণ সবাই সবকিছু শুনেছে। আবরারের ফুপুর কাছে এখন সবকিছু পরিষ্কার। সে ফ্লোরে বসে বলল, চোখ দুটো পানিতে ভরে এলো। দীপ তাকে এত বছর ধরে ঠকিয়ে আসছে, আর সে বুঝতেই পারল না। সাদির ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সাদি ফোনটা অন করতে দেখল প্রিয়ন্তীর মেসেজ। সাদি মেসেজটা পড়ে নিল, তারপর পেছন দিকে ঘুরে আবার হাঁটা শুরু করলো গাড়ির দিকে। আবরার সাদির দিকে তাকিয়ে দেখল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর চলে যাচ্ছে। আবরার দৌড়ে গেল সাদির কাছে। আবরার দৌড়ে যেয়ে বলল, সাদি ভাই আমাকে একবার রায়ের কাছে নিয়ে যাবি তুই? একবার নিয়ে চল না প্লিজ। সাদি আবরারের দিকে তাকালো না, নিজের মতো হেঁটে চলল। এবার আবরার সাদির 2 পা জড়িয়ে ধরল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাষাণ হয়ে যাস না তুই, একটু দয়া কর আমার ওপর। আমি আজকের পর আর রায়ের কাছে যাব না, কথা দিচ্ছি তোকে। একটু নিয়ে চল না আমাকে, তোর দুটো পায়ে পড়ি ভাই। আমার সব কিছু তুই নিয়ে নে, কিন্তু রায়ের কাছে একবার নিয়ে চল না সাদি। সাদি আবরার কাছ থেকে নিজের পা ছাড়ালো, তারপর বলল, রায়ের কাছে যেয়ে কি করবি? আর সহ্য করতে পারবি না আবরার? ও এখন আর আগের রায় নেই, জীবন মরণের শেষ প্রান্তে মেয়েটা। এতক্ষণে সবাই চলে এসেছে। সাদি মিশকার দিকে তাকিয়ে বলল, জানিস মিশকা বলতো রায়ের চুল নাকি অনেক সুন্দর, কিন্তু আজ রায়ের মাথায় একটা চুল খুঁজে পাবি না। আন্টি বলতো রায়ের চোখে নাকি হাজারো মায়া, কিন্তু আজ রায়ের চোখের নিচে কালো কুচকুচে হয়ে গেছে। মেয়েটা পরশু রাতে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল, মরার মতো নিয়ে গিয়েছি ওকে আমি হাসপাতালে। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না আসলে ওকে মৃত ঘোষণা করবে। একটু আগে জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা ভালো না। প্রিয়ন্তী আমাকে ওর আত্মীয় স্বজনকে ওকে শেষবারের মতো দেখে আসতে বলেছে। আমি ওর বাড়িতে জানিয়েছি, যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে চল তোর রায়কে দেখতে। আবরার বাড়ির সবাইকে নিয়ে বের হয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। আবরার যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। আবরার বারবার নিজের চোখের পানি হাত দিয়ে মুছে নিচ্ছে। সাদির বলার ঠিকানায় আবরার সবাইকে নিয়ে যাচ্ছে। অপরদিকে আবরারের ফুপু বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পর সেও বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে আবরারের ফুপু তার প্রেমিক দীপ চৌধুরীকে কল করলো। কল করার কিছুক্ষণ পরে দীপ ফোন রিসিভ করলো। রিসিভ করে দীপ চৌধুরী বলল, কি হয়েছে, এই অসময়ে কল কেন করলে? তোমার সাথে একটু দেখা করার প্রয়োজন। আমি বাসা থেকে টাকা পয়সা গহনা সব নিয়ে চলে এসেছি, তুমিও চলে আসো তাড়াতাড়ি। দীপ চৌধুরীর চোখ টাকা আর গহনার কথা শুনে চকচক করে উঠল। নিজেকে সামলে সে বলল, এখন তুমি কোথায় আছো? তোমার ফার্ম হাউসের কাছে আমি আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, সাথে করে ড্রাইভার বা অন্য কাউকে নিয়ে এসো না, বুঝতেই তো পারছো কোটি কোটি টাকার ব্যাপার, কেউ দেখলে সন্দেহ করবে। তারপর তুমি আর আমি যেখানে খুশি চলে যাব, এসে পড়ো। আবরারের ফুপু ফোন কেটে দিল। এদিকে দীপ চৌধুরী খুশিতে মনে হয় পাগলই হয়ে যাবে। সে সাথে সাথে নিজের অফিস থেকে বের হয়ে ফার্ম হাউসের দিকে রওনা দিল। অন্যদিকে আবরারের গাড়ি হাসপাতালে এসে পৌঁছে গেছে। আবরার গাড়ি থামিয়ে হাসপাতালের ভেতরে দৌড়ে গেল। সাদের কথা মতো আবরার 3 তলায় চলে গেল। আবরার কোনো হুঁশ নেই, কিন্তু আবরার সেই কেবিনের কাছে যেয়ে দেখল কেবিনটা ফাঁকা, কেবিনে কেউ নেই। আবরার একটু দূরে একজন নার্সকে দেখতে পেল। আবরার তার কাছে দৌড়ে গেল, তারপর বলল, এই কেবিনে রায় নামের যে রোগী ছিল উনি কোথায়? নার্স বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আমি ওর স্বামী, একটু দয়া করে বলুন না কোথায় আছে। এতক্ষণে সবাই চলে এসেছে আবরারের কাছে। নার্স নিরাশ কণ্ঠে বলল, রোগীর অবস্থা খুবই খারাপ, জ্ঞান ফেরার পর থেকেই শুধু সাদি নামের কাউকে খুঁজছে রোগী, কিন্তু অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা তাকে স্পেশাল কেবিনে পাঠিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে আসুন। নার্স কিছুক্ষণ পর সবাইকে নিয়ে গেল। কেবিনের ভেতরে ঢোকা নিষেধ, তাই নার্স গিয়ে ডাক্তারকে খবর দিল যে সাদি এসেছে। সাথে সাথেই কেবিনের ভেতর থেকে সিনিয়র ডক্টর বের হলেন। তারপর বললেন, আপনাদের মধ্যে সাদিকে, রোগী তাকে দেখতে চেয়েছে, আপনি তাড়াতাড়ি যান। সাদি দেরি করল না, ভেতরে প্রবেশ করল। একটু দূরেই একটা স্বচ্ছ বিছানায় রায় শুয়ে আছে। সাদিকে দেখে তার মুখে যেন হাসি ফুটল। সাদি কাঁদছে। সাদি রায়ের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর বলল, আমায় এত কেন খুঁজছিলি? আমি তোর কে? সাদি ভাই, এভাবে বলো না, তুমি আমার মায়ের পেটের ভাই না হলেও তার থেকে বেশি। এত দেরি কেন করলে আসতে? আর একটু দেরি করে এলে তো হয়তো আমাকে আর পেতে না। তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ মেরেছে? আমার কথা বাদ দে, আগে বল তুই কেমন আছিস?
আমার কথা ছাড়ো, আমার একটা কথা রাখবে ভাই, ধরে নাও শেষ ইচ্ছা, প্লিজ একদম আজে বাজে কথা বলবি না, তোর যা চাই সব আমি এনে দেব, বলে ফেল কি চাই তোর। একবার আবরারকে আসতে বলবে, তাকে বড্ড দেখতে ইচ্ছে করছে আমার, তাকে একবার ফোন করে আসতে বলো না সাদি ভাই। আমার হয়তো আর বেশি সময় নেই, তার কাছে যে আমার অনেক কিছু চাওয়ার আছে, অনেক পাওনা মেটানোর আছে, প্লিজ তাকে একবার এখানে আসতে বলো। আবরার বাইরে আছে, আমি ওর কাছে গিয়েছিলাম, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। রায়ের চোখে জল চলে এলো, লোকটা তার সব কথা বোঝে। সাদি বাইরে চলে গেল, তারপর আবরারকে দেখে বলল, ভেতরে যা আবরার, রায় শেষবারের মতো তোকে দেখতে চায়, দেরি করিস না আবরার, যা তাড়াতাড়ি। আবরার আর দেরি করল না, কেবিনের মধ্যে ঢুকে গেল। আবরারকে দেখে বাকি সব নার্স আর ডাক্তাররা বেরিয়ে গেল। আবরারের পা কাঁপছে, তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। আবরার তো এই রায়কে চেনে না, এই মেয়েটাই কি কয়েকদিন আগেও তার সব কাজ করত? না, এটা তার রায় হতেই পারে না। তার রায়ের এই কি অবস্থা? আবরার একধানে রায়ের দিকে তাকিয়ে আছে। আবরারকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রায় বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন যে, আমার কাছে আসবেন না? একটু আসুন না আমার কাছে, খুব বেশিক্ষণ কষ্ট দেব না আপনাকে। আবরার দৌড়ে রায়ের কাছে গেল, তারপর জাপটে জড়িয়ে ধরল। আবরার হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, এত বড় একটা রোগের কথা আমাকে আগে কেন বললে না? আমি কি এতটাই অপদার্থ যে চিকিৎসা করাতাম না? এত রাগ আমার ওপর তোমার যে সব লুকিয়ে গেলে? আমি এখন কি নিয়ে বাঁচব? তুমি এটা কেন করলে? আপনি এভাবে কাঁদবেন না দয়া করে, আপনার কষ্ট দেখলে আমার বড্ড কষ্ট হয় আবরার, আমি আপনার কান্না সইতে পারি না। রায় কথাগুলো বলতে বলতে অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। রায়কে মাস্ক খুলতে দেখে আবরার বলল, এটা কেন খুলছো তুমি? রায় হাসল, তারপর বলল, এমনিতেও আমার প্রাণবায়ু ফুরিয়ে এসেছে আবরার, আজরাইল আসবে, এটা আর কেউ না বুঝলেও মৃত ব্যক্তি বোঝে, যেমন আমি বুঝছি এখন। আজ আমি যা বলবো আপনি ঠিক তাই তাই করবেন, কথা দিন আপনার। সারা জীবন তোমার কথা শুনবো, তুমি শুধু আদেশ করে যেও। সারা জীবন কথাটা আমার জন্য মানায় না আবরার। আপনার মনে আছে আপনি আমায় একদিন বলেছিলেন আপনাকে সেবা করার বিনিময়ে আমার কি চাই? আজকে আমি তার বিনিময়ে চাইবো, দিবেন আমাকে? তুমি শুধু বলে যাও। জানেন, আপনার সাথে এক বালিশে শুয়ে সারা রাত গল্প করার বড্ড লোভ ছিল আমার, কিন্তু তা আর হলো না। আমার পাশে একটু শুয়ে পড়ুন না, আজ আপনার বুকে একটু শুতে দিবেন? আপনার বিছানার মতো বড় বিছানা নয় এটা, কিন্তু ভালোবেসে আগলে নিলে জায়গা রয়েও যাবে। আবরার দেরি করলো না, রায়ের পাশে শুয়ে পড়ল। রায়কে নিজের বুকে জড়িয়ে ধরল আলতো হাতে। রায় তৃপ্তির হাসি হাসলো, তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? আবরার রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পরপর আবরার কেঁপে উঠছে, হয়তো আজ আবরারও কাঁদছে। রায় নিজের ভাঙা গলায় বলল, আমার মাথায় এখন আর আগের মতো চুল নেই। আপনার কি খুব বিরক্ত লাগছে আবরার? বিরক্ত লাগলেও আজ আপনার নিস্তার নেই। আবরার জানেন, আপনাদের বাগানে যে রক্ত জবার গাছটা আছে, ওইখান থেকে আপনার বারান্দায় স্পষ্ট দেখা যায়। আমার শেষ ঘরটা ওইখানে বানিয়ে দেবেন আপনি। আপনি যখন অকারণে সেখানে এসে দাঁড়াবেন বারান্দায়, তখন আমি নয়ন ভরে আপনাকে দেখব। আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে চন্দ্রবিলাস করবেন, তখন আমি আপনাদের দেখে আমার নিজের চাওয়াগুলো মিটিয়ে নেব। আবরার এবার জোরেই কেঁদে দিল, তারপর বলল, আর বলো না প্লিজ, আমি আর পারছি না। আজ আমায় বলতে দিন আবরার, আমি যে আর সময় পাবো না। জানেন, আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল লাল বেনারসি পরে, গয়না পরে, লাল টুকটুকে বউ সেজে শ্বশুর বাড়ি যাব, কিন্তু তা আর যাওয়া হলো না। কিভাবে সবাই ধরে বেঁধে বিয়ে দিল। তবে এবার সাদা শাড়ি পরে যাব আপনার বাড়িতে, হয়তো পালকিতে চড়ে যাওয়া হলো না, কিন্তু খাটিয়াতে করে যেতে পারবো এবার। আপনার আর আমার বিয়েতে কাজে এলো না, সবাই আমার কবুল বলার জন্য অপেক্ষা করলো না, কিন্তু জানাজায় ঠিকই আসবে। কাতারে কাতারে লোক দাঁড়াবে। আমাকে একটা চুমু দেবেন আপনার? একটা প্রথম আর শেষ চুমু দেবেন আমাকে? দয়া করে এই চাওয়াটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আবরার রায়ের মুখটা দুই হাতে আগলে নিল। এই মুখটা তার ভালোবাসার মানুষের। কই, আগে তো এভাবে দেখা হয়নি, আগে তো এত কাছে আসা হয়নি, সবই অসম্পূর্ণ রয়ে গেল। আবরার রায়ের কপালে চুমু দিতে গিয়ে আবারও কেঁদে দিল। আপনি কাঁদছেন আবরার, আর আমার কত ভালো লাগছে আপনি জানেন। প্রেমিকের প্রথম চুমু অমৃতের মতো কাজ করে, যা প্রেমিকাদের বাঁচতে শেখায় হাজার বছর। অপরদিকে আবরারের ফুপু হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে পানি। একটু একটু করে এগিয়ে যাচ্ছে দ্বীপের কাছে তিনি। একটু দূরেই দীপ চৌধুরী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। দীপ চৌধুরী যন্ত্রণায় কাতরাচ্ছেন। একটু দূরেই আবরারের ফুপু রুহানা খান ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। ছুরিটা রক্তে রঞ্জিত হয়ে আছে, ছুরিটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। রুহানা খান এগিয়ে আসছে দীপ চৌধুরীর দিকে। দীপের দিকে তাকিয়ে রুহানা খান বলল, কি ভেবেছিলে তুমি আমাকে ঠকাবে, আর আমি জানার পর কিছু বলবো না? আমি সবার মতো অত ভালো নই দীপ। দীপ চৌধুরী দুই হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইল। কিছুক্ষণ আগে দীপ চৌধুরী তার ফার্ম হাউসে আসে। গেটের বাইরে রুহানা খান দাঁড়ানো ছিল।
দীপ চৌধুরী গাড়ি থেকে নেমে গেট খুলল। তারপর রুহানা খানকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। দীপ চৌধুরী কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকে গেল। ভেতরে ঢুকতেই নিজের পিঠে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। রুহানা খান দীপকে কিছু করার সুযোগ না দিয়ে পরপর কয়েকবার ছুরি দিয়ে আঘাত করল। আমাকে কেন মারতে চাইছো রুহানা? আমি কি করেছি? কেন এমন করছো? দীপ চৌধুরী বলল। রুহানা খান দীপ চৌধুরীর গলা চেপে ধরে বলল, তুই জানিস না কি করেছিস? তুই দিনের পর দিন আমাকে ব্যবহার করেছিস, আমাকে ঠকিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস, দিনের পর দিন মিথ্যাচার করেছিস। তোর জন্য আজ 4টা জীবন শেষ করে দিয়েছি আমি। তুই একটা নরখাদক, তোর মতো জানোয়ারদের বাঁচার অধিকার নেই। রুহানা খান কথাগুলো বলে দীপ চৌধুরীর বুকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। রুহানা খানের কোনো হুঁশ নেই, সে তো একটা বিশ্বাসঘাতককে শাস্তি দিতে ব্যস্ত। একটা সময় রুহানা খান দেখলো দীপ চৌধুরী আর নড়ছে না, তার চোখ দুটো স্থির হয়ে আছে। রুহানা খান হাতের ছুরিটা ফেলে দিল। তারপর একটা বিকট চিৎকার করে উঠল। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলে আমার সাথে দীপ? আমি কি এমন করেছিলাম? ভালোবাসলে এমন শাস্তি কেন পেতে হবে বলতে পারো? তোমার এত টাকার লোভ, আমাকে বলতে পারতে টাকার কথা, কিন্তু তুমি সব শেষ করে দিয়েছ। আমি তো খারাপ ছিলাম না, তুমি খারাপ বানিয়েছ আমাকে। আমি তো খুনি ছিলাম না, তুমি আমায় খুনি বানিয়েছ। রুহানা খান তার ভালোবাসার মানুষটাকে বুকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। তোমায় মুক্তি দিলাম এই পাপের দুনিয়া থেকে দীপ, ভালো থেকে ওই পারে। অপরদিকে রাই আবরারের বুকে শুয়ে আছে। দুজনেই কাঁদছে। আবরার কান্নায় শব্দ হলেও রাই নিঃশব্দে কাঁদছে। রাই কাঁদতে কাঁদতে বলল, আবরার, এটা কিন্তু আমাদের প্রথম আর শেষ আলিঙ্গন, এরপর আর এই পারে আলিঙ্গন হবে না। আবরার নিজের হাতের বাঁধন শক্ত করে নিল। তারপর বলল, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি কেন আমায় বললে না রাই? এতটা অমানুষ আমাকে কিভাবে ভাবলে তুমি? রাই মুচকি হেসে বলল, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দেব না। রায় থামল। তারপর বলল, আমায় কিছু সময়ের জন্য নিজের সাথে মিশিয়ে নিন আবরার, কারণ তারপর আর সুযোগ পাবেন না। আমি আর আমার ভালোবাসা তারপর মাটির তলায় বন্দী হয়ে যাব। জানেন আবরার, আপনার থেকে আমার আরও একটা শেষ আবদার আছে। আপনার মনে আছে আমাকে দেওয়া আপনার প্রথম উপহারের কথা? ওই শাড়ি, গহনা যদি আপনি আপনার দ্বিতীয় বউকে দিয়ে দেন তাহলে আমি বড্ড কষ্ট পাবো আবরার। ওইগুলো যেন ওইভাবেই থাকে, কারণ আপনার প্রথম সব জিনিসেই আমার অধিকার। আপনার প্রথম চুমু আর আলিঙ্গনের মালিকও কিন্তু আমি। তবে একটাই দুঃখ, আপনার প্রথম সন্তানের মা হতে পারলাম না। জানেন, আপনার গাড়ির দুর্ঘটনায় যত কষ্ট পেয়েছি তার থেকেও বেশি তৃপ্তি পেয়েছি। কেন জানেন আবরার? আমি সবসময় আপনার সাথে থাকতে পেরেছি, আপনাকে ছুঁতে পেরেছি। রায় একটু থেমে বলল, আবরার, দয়া করে আমার শেষ বিদায়ের সাজটায় যেন কোনো কমতি না থাকে। মনের মতো বউ তো আর সাজা হলো না, কিন্তু দাফনের সাদা সাজে যেন কমতি না থাকে। অনেক দিন বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু মরণ ব্যাধি রোগ সব শেষ করে দিল। আমার লাশটা বেশিক্ষণ মাটির ওপর রাখবেন না আবরার, আমার লাশটা সহ্য করতে পারবে না। এক জীবনে কত আঘাত নেওয়া যায় বলুন তো? মায়ের মৃত্যু, বাবার অবহেলা, সৎ মায়ের অত্যাচার, মিথ্যা অপবাদ, আপনজনদের ভুল বোঝা, স্বামীর অবহেলা, আর শেষে এই মরণ যন্ত্রণা। আমার বদ্ধ চোখের কষ্টগুলো চাপা দেওয়াই থাক। আপনার জন্য ওই পারে অপেক্ষায় থাকবো। জানি না এবারের অপেক্ষা কতটা দীর্ঘ হবে, তবে দেখা হবে জান্নাতের বাগিচায় ইনশাআল্লাহ। আপনার আলিঙ্গনের অপেক্ষায় থাকবো। সময় হলে না হয় চলে আসবেন। এই দুনিয়ায় আপনাকে পাওয়া হলো না, কিন্তু ওই দুনিয়ায় আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না। রায়ের নিঃশ্বাস ভারী হয়ে গেল। রায় আর বলতে পারছে না, রায়ের গলা বন্ধ হয়ে গেছে। রায় অনেক কষ্টে বলল, আমার বক্ষ পিঞ্জিরার পাখিটা যাওয়ার সময় হয়ে গেছে আবরার, বিদায় নিচ্ছি। আপনার নতুন জীবনের শুভকামনা রইল। আবরার চিৎকার করে উঠল, এই না রাই, এমন করিস না, আমার সাথে এমন করিস না। এই ডাক্তার, আমার রায়কে দেখো না, আমার রায় কথা বলছে না। আবরার রায়কে বুকে ধরে চিৎকার করতে লাগলো, ইয়া আল্লাহ, আমার সাথে এমন করো না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। এই রাই, রাই, এই রাই, কথা বলো। রায়ের হাত পা কাঁপছে। ডাক্তাররা দৌড়ে এসেছে। রায়ের চোখ উল্টে গেছে, নাক মুখ থেকে সাদা ফেনার সাথে বেরিয়ে এলো রক্তধারা। আবরার রায়কে বুকের সাথে চেপে ধরে বলল, আমাকে এভাবে শাস্তি দিস না, তুই যা বলবি সব করব আমি। মা, বাবা, আমার রায়কে বাঁচাও। ও আল্লাহ, আমি এখন কি করব? রায়ের কাঁপতে থাকা শরীরটা থেমে গেল। নিথর হয়ে আবরারের কোলে পড়ে রইল। মনিটরের ওঠানামা করা সবুজ দাগটা সমান হয়ে গেছে। ডাক্তার রায়ের হাতের কবজি ধরে পালস চেক করলেন। তারপর রায়ের নিশ্চুপ চোখ দুটো বন্ধ করে দিলেন। চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল রায়ের। আবরার উঠে ডাক্তারের কাছে গেল। তারপর বলল, এই ডাক্তার, তুই আমার রায়ের চিকিৎসা না করে দাঁড়িয়ে আছিস কেন? তোদের মনিটর থেমে আছে কেন? এই আমার রায়কে বাঁচা না তোরা। আবরার কান্নায় ভেঙে পড়ল। ডাক্তারের পা জড়িয়ে ফ্লোরে বসে পড়ল আবরার।
রাই মারা গেছে। আবরার পাগলের মতো বিলাপ করছে, হাসপাতালের ডাক্তারদের কাছে যাচ্ছে আর বলছে, এই ডাক্তার, আমার বউটাকে বাঁচিয়ে দে না, আমার সব টাকা নিয়ে নে তোরা, আমার কিচ্ছু লাগবে না, তোরা নিয়ে যা সব, শুধু আমার বউটাকে বাঁচিয়ে দে, তোদের পায়ে পড়ি আমি, কিছু একটা কর ভাই তোরা। কেউ কোনো কথা বলছে না। আবরার তার বাবার কাছে দৌড়ে গেল। বাবা, ও বাবা, তুমি তো সব পারো, আমার রায়কে একটু কথা বলতে বলো না বাবা, আমি আর পারছি না। ও বাবা, আমি রায়কে নিয়ে চলে যাব অনেক দূরে, আর ফিরে আসবো না কখনো, কোনো টাকা আমার লাগবে না, শুধু ওকে কথা বলতে বলো না। আফজাল খান ছেলের গালে হাত বুলিয়ে বললেন, রায় আর আমাদের মাঝে নেই বাবা, টাকা দিয়ে মানুষকে বাঁচানো যায় না। আবরার চিৎকার করে ওঠে। অতঃপর বলতে শুরু করে, তোমরা কেউ আমার আপন নাও, সবাই আমার শত্রু, তোমরা আমার কাউকে লাগবে না। আবরার চিৎকার করে কথা বলতে বলতে রায়ের কাছে গেল। তারপর বলল, তোকে আর কি বলবো, তুইও তো আমাকে বুঝলি না, সবার মতো তুইও দিনের পর দিন সব কিছু লুকিয়ে গেলি। এই কথা বল আমার সাথে, এই রাই, একটু কথা বল না। আবরার চিৎকার করে কথাগুলো বলতে বলতে কেঁদে দিল। আনিলা বেগম ছেলের কাছে দৌড়ে গেলেন। তারপর বললেন, আবরার, তুমি কি চাও না রাই একটু ভালো থাকুক? যদি তুমি ওকে ভালোবাসো তাহলে এভাবে পাগলামি করো না বাবা, ওকে নিয়ে যেতে হবে তো। আবরার কোনো কথা বলল না। উঠে দাঁড়ালো আবরার। তারপর রায়ের নিথর শরীরটা নিজের কোলে তুলে নিল। রায়ের নিথর শরীরটা আবরারের বুকের সাথে লেপ্টে আছে। আনিলা বেগম আবরারকে বললেন, এটা কি করছো আবরার? রায়কে লাশবাহী গাড়িতে করে নিয়ে যাবে হাসপাতাল থেকে। আবরার ক্লান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মরা মানুষকে ওই গাড়িতে ওঠায় মা, কিন্তু আমার রায় আমার কাছে মৃত নয়, আমি নিজে আমার বউকে তার শেষ ঠিকানায় রেখে আসবো। আবরার হেঁটে চলল হাসপাতালের বাইরে। কেউ আবরারকে বাধা দিল না। আবরার রায়কে নিয়ে গাড়িতে বসলো। তারপর গাড়ি চালাতে শুরু করলো। আবরার নিজের স্ত্রীকে আলতো করে জড়িয়ে আছে। রায় চুপ করে শুয়ে আছে, কোনো সারা শব্দ নেই। অন্যদিকে আফজাল খানের মোবাইলে পুলিশের নাম্বার থেকে একটা কল আসে। অপর পাশের কথা শুনেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। আফজাল খান কাউকে কিছু না বলে পুলিশ স্টেশনের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আবরারের গাড়ি বাড়িতে এসে গেছে। আবরারের পেছনে গাড়িতে সবাই এসেছে, সবাই কাঁদছে। আফজাল খান নিজের বোনের সামনে বসে আছে, তার চোখেও পানি। রুহানা খান মাথা নিচু করে বলল, আমাকে পারলে মাফ করে দিও, আর দীপকে আমি তার পাপের শাস্তি দিয়েছি, আর তাকে ভালোবেসে আমি যে ভুল করেছি তার শাস্তি এখন আমি ভোগ করব। রায়ের কাছে আর মাফ চাইতে পারলাম না, সে যেন আমায় মাফ না করে, আমি সেটার যোগ্য নই। রায় আর বেঁচে নেই রুহানা, আফজাল খান বললেন। রুহানা খানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, আমার এই অভিশপ্ত জীবন থেকে আর মুক্তি হবে না ভাইয়া। ওই মেয়েটার দীর্ঘ নিঃশ্বাস আমার পরকালও শেষ করে দিবে। তুমি আমার মতো একটা জঘন্য মেয়ের জন্য নিজের সময় নষ্ট করো না। রায়ের কাছে যাও, বাবার মতো তার শেষ কাজগুলো করো, যাও, আর আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো না কখনো। অপরদিকে রায়ের শেষ গোসল হয়ে গেছে। একটু পরে জানাজা। রায়ের মা, বাবা, মামা, মামিও এসেছে। তারাও কান্নায় ভেঙে পড়েছে। সবাই রায়কে শেষবারের মতো একবার দেখে নিল। রায়ের জানাজা শেষ হলো। তারপর তাকে মাটির ঘরে রেখে দেওয়া হলো। সাদি নিজের হাতে সব কাজগুলো করছে। রায়কে 3.5 হাত মাটির নিচে আপন ঘরে রেখে দেওয়া হলো, যেখান থেকে কেউ চাইলেও আর ফিরতে পারে না। আবরার শুধু বাগানের এক কোনায় বসে সব দেখছিল। একটা পাথরের মতো বসে আছে সে, তার কোনো হোলদোল নেই, শুধু তাকিয়ে আছে রক্তজবা গাছটার নিচের কবরটার দিকে। একে একে খানবাড়ি খালি হয়ে যাচ্ছে, শুধু আত্মীয় স্বজনরা আছে। রুহানা খানের ব্যাপারটা সবাই জেনে গেছে, কিন্তু যাবে না তার কাছে। বাড়িতে এখনও কান্নার রোল। সন্ধ্যা হয়ে রাতের অন্ধকার নেমে গেছে। আবরার এক পলক কবরটার দিকে তাকালো, তারপর উঠে দাঁড়ালো। আবরার বাড়ির ভেতরে ঢুকলো। তার পুরো শরীরে ধুলোবালি মাখা। আবরার কারোর সাথে কোনো কথা না বলে ঘরের ভেতর ঢুকলো। আবরার কাভার্ড খুলল। সেটার ভেতর থেকে রায়কে দেওয়া তার প্রথম শাড়ি চুড়িগুলো নিয়ে নিল। অতঃপর রায়ের তাকে দেওয়া পাঞ্জাবিটা বের করে নিল। তারপর আবারও নিচে নেমে গেল। মিশকা আবরারের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাচ্ছ ভাইয়া? আবরার কথা বলল না। মিশকা আবারও বলল, ভাইয়া তুমি কথা বলছো না কেন? আবরার মিশকাকে ঝাড়া মেরে সরিয়ে দিল। তারপর বলল, তোকে আমি কেন বলবো কোথায় যাচ্ছি? আমার বউ বাইরে ঘুমিয়ে আছে, সে একা থাকতে ভয় পায় জানিস না, তার কাছে যাচ্ছি। একদম আমাকে জ্বালাবে না, সর সামনে থেকে। আবরারের আচরণ অস্বাভাবিক। সে স্বাভাবিকভাবে কথাগুলো বলেনি। রায়কে আবরার সত্যিই ভালোবাসত, কিন্তু তা আর প্রকাশ করতে পারল না। আবরার রায়ের কবরের কাছে বসে আছে। আবরার রায়ের মাথার দিকটায় বসে বলল, এখন খুব শান্তিতে আছো তাই না? আজ তোমাকে ঘুমাতে দিতে ইচ্ছে করছে না। দেখেছো আজ আকাশে কত বড় চাঁদ উঠেছে, কত আলো চারদিকে। কিন্তু দেখো, আমার আকাশের চাঁদটা মাটির তলায় শুয়ে আছে, কোনো আলো নেই আমার দুনিয়ায়। আবরার নিজের পাঞ্জাবির পকেট থেকে শুকনো বুনো ফুলগুলো বের করলো। তারপর বলল, দেখেছো তোমার দেওয়া বুনো ফুলগুলো এখনও আছে, কিন্তু তুমি আর নেই। তোমার শাড়ির ভাঁজে এখনও তোমার ঘ্রাণ মেলে, কিন্তু তুমি নেই। আমার ভালোবাসা আজ মাটির তলায় বন্দি। আবরার আকাশের দিকে তাকিয়ে বলল,
আল্লাহ, আমার বড্ড কষ্ট হচ্ছে। তুমি তো অন্তরের সব জানো, আমাকে একটু শান্তি দাও আল্লাহ। আবরার দুই চোখে পানি গড়িয়ে পড়ল। চোখের পানি গাল বেয়ে গলা অতিক্রম করেছে। রাত 1টা বাজে। আবরার এখনও কবরের কাছে বসে আছে। অনেকে তাকে নিতে এসেছে কিন্তু যায়নি। তার রায় নাকি ভয় পাবে এখানে একা থাকতে, তাই বাধ্য হয়ে সবাই ফিরে গেল। আবরার রায়ের ডান দিকে শুয়ে পড়ল। বুকের মধ্যে রায়ের শাড়িটা চেপে ধরল। আবরার রায়ের কবরের দিকে একধানে তাকিয়ে রইল। রাতের অন্ধকার আবরারের নিঃশব্দের কান্নার চোখের পানি আড়াল করল। সকাল 9টা বাজে। খানবাড়িতে আজ আবারও মানুষের ভিড় জমেছে। তবে আজ কেউ রায়ের জন্য আসেনি। সবাই খানবাড়ির বড় ছেলে আবরার খান জয়কে শেষবারের মতো দেখতে এসেছে। বাড়ির সামনে একটা খাটিয়াতে আবরারের লাশটা সাদা কাপড় দিয়ে ঢাকা। একটু আগেই তাকে ডাক্তার মৃত ঘোষণা করেছে। সকাল 5টার দিকে মিশকা আর আফজাল খান আবরারকে নিতে আসে। অনেক ডাকার পরেও আবরার ওঠে না। অনেক চেষ্টা করে আবরারকে কেউ ওঠাতে পারেনি। অবশেষে আফজাল খান বাড়িতে ডাক্তার ডাকে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে দেয়। ডাক্তারের ভাষ্যমতে আপনজনকে হারানোর কষ্ট সইতে না পেরে কাল রাতেই হার্ট অ্যাটাক করেছে সে, যার ফলে মৃত্যু হয়েছে। একটু পরেই হয়তো আবরারের গোসল, তারপর জানাজা হবে। তাকেও রায়ের পাশেই কবর দেওয়া হবে। রায়ের পাশেই কবর খোঁড়া হচ্ছে। সবাই কাঁদছে। নিজের প্রাণপ্রিয় বন্ধুকে ধরে সাদি কাঁদছে। চারদিকে আজ হাহাকার, কোথাও কেউ ভালো নেই। শ্রাবণ আধারে সব ঢেকে গেছে। কিছু ভালোবাসা মাটির তলায় চাপা পড়ে যায়। কিছু ভালোবাসা মিলনের অপেক্ষায় রয়ে যায়। কিছু ভালোবাসা অপ্রকাশিত রয়ে যায়। কিছু ভালোবাসা আর্তনাদ করে অপর মানুষটাকে আবারও দেখার। কিছু ভালোবাসা আর্তনাদ করে আবারও ফিরে আসার। কিছু ভালোবাসা হারিয়ে যায় কালের বিবর্তনের ধাঁধায়। তবুও ভালোবাসাকে ভালোবাসি। শ্রাবণ আধারে তুমি অবশেষে পরিসমাপ্তি। যদি আপনারা সিজন 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।